হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের 7th লেকচারে। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাজান্সের সূত্র। এই চ্যাপ্টারের সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফাজান্সের সূত্র। তো সেই ফাজান্সের সূত্র সম্বন্ধে আলোচনা করব এবং সেখান থেকে আমরা আজকে অনেকগুলো উদাহরণ নিয়ে নেব যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং বোর্ডের পরীক্ষায় কিন্তু ফাজান্সের সূত্র থেকে কোশ্চেন থাকেই। তাই জন্য বলছি আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে থাকবে, আর কোথাও ডাউট হলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারের মধ্যে আমরা শিখতে পেরেছি যে আয়নীয় যৌগ কারা তৈরি করে এবং আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো শিখেছি এবং তার সঙ্গে সমযোজী যৌগ কারা তৈরি করবে এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি। এবার আজকে আমরা যেটা পড়বো, আমরা প্রথম দিনেই আমরা বলেছিলাম যে আমাদের যে নোন কম্পাউন্ড গুলো আছে তারা সেখানে কিন্তু কোনোটি 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু আমাদের কাছে নেই। তো আজকে ক্লাসে আমরা জেনে নেব কোনো একটি আয়নিক কম্পাউন্ড তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কিভাবে আসে সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং এই যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে বৈশিষ্ট্যগুলো আসছে এটি প্রথম ব্যাখ্যা করেছিলেন তিনি হচ্ছেন ফাজান্স, এবং সেই জন্য উনি কয়েকটি সূত্র দিয়েছিলেন এবং যে সূত্রগুলোর সাহায্যে আমরা কোয়ালিটেটিভ মানে কি, আমরা কি কোয়ালিটি বলতে কি স্যার, আমরা গুণগতভাবে মানে আমরা নির্ণয় করতে পারবো না যে কত পরিমাণ বা কত পার্সেন্ট ওর মধ্যে আয়নিক যৌগটার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আসে সেটা নির্ণয় করতে পারবো না, কিন্তু আমরা বলে দিতে পারবো ওই আয়নিক কম্পাউন্ডের মধ্যে কত বেশি পরিমাণ কোভ্যালেন্ট ক্যারেক্টার আসবে বা কত কম পরিমাণ কোভ্যালেন্ট ক্যারেক্টার আসবে সেটা কিন্তু পুরোটা আমরা ফাজান্সের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা তাহলে বোঝা গেছে। তাহলে পরীক্ষা তোমার এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে আমরা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যে বৃদ্ধি পাওয়ার ঘটনাটা আমরা কার সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো স্যার, সেটা হচ্ছে ফাজান্সের সূত্রের সাহায্যে। ঠিক আছে, তো তাহলে দেখো যদিও সেটা আমরা আগেও আলোচনা করেছি, তো আমরা প্রথমে জেনে নেব যে অ্যাকচুয়ালি আয়নিক বিকৃতিটা কি বিষয় এবং সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কিভাবে আসে। এবার নরমালি আমরা কি জানি স্যার, কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কিভাবে তৈরি হয় না, কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে তৈরি হয়। এবার কোভ্যালেন্ট বন্ধনটা কিভাবে তৈরি হয় না, হচ্ছে কি একটা অ্যাটমিক অরবিটালের সঙ্গে আরেকটা অ্যাটমিক অরবিটালের মধ্যে কি ওভারল্যাপিং এর মাধ্যমে বা অভিলেপনের মাধ্যমে কোভ্যালেন্ট কম্পাউন্ডটা তৈরি হয়, এটা আমরা জানি। অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যখন ইলেকট্রন শেয়ার করে নিয়ে তারা যখন বন্ধন তৈরি করেছিল সেটাকে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বলেছিলাম। এবার আয়নিক কম্পাউন্ডের মধ্যে সেটা কিভাবে আবার কোভ্যালেন্ট কম্পাউন্ডের বৈশিষ্ট্য আসবে স্যার, সেটা আমাদের সত্যিই ভাবার বিষয়। তাহলে চলো বিষয়টা কি করে আমরা দেখছি। দেখো, আমরা নরমালি আয়নিক কম্পাউন্ড মানে কি বুঝি স্যার, ধরুন না সাপোজ NaCl ক্রিস্টাল তৈরি হলো। ঠিক আছে, আমরা NaCl টা আমরা খুব পরিচিত, তাই NaCl টা নিয়ে ভাবছি। সাপোজ ধরে নাও এই NaCl ক্রিস্টালটা তৈরি হলো। ঠিক আছে, এবার NaCl ক্রিস্টাল তৈরি হওয়ার পরে এবার মানে ক্রিস্টালটা কিভাবে তৈরি হয়, একটা সোডিয়াম ছিল আর একটা ক্লোরিন অ্যাটম ছিল। ঠিক আছে, এবার সোডিয়াম কি করলো স্যার, সোডিয়াম বললো যে আমার কাছে এক্সেস ইলেকট্রন আছে, সে এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে Na+ হলো আর একটা ইলেকট্রন ছেড়ে দিল। এবার সেই ইলেকট্রনটাকে ক্লোরিন বললো যে আমার ইলেকট্রনের প্রয়োজন আছে, তখন সেই ক্লোরিন সেই ইলেকট্রনটাকে নিয়ে Cl- হলো, এই ঘটনা ঘটলো। তারপরে এবার এই Na+ যেহেতু একটা স্ট্রং অ্যাট্রাকশন করতে পারে আর কি, প্লাস মাইনাসের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন তৈরি হয়, তো সেই প্লাস এবং এই মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে, করে নিয়ে তারা হচ্ছে গিয়ে বন্ধনটা তৈরি করবে। এটুকু তো ভালোই ছিল। ঠিক আছে, এবার সমস্যাটা কোথায় দেখা দিল দেখো, এখান থেকে আমাদের সমস্যাটা দেখা গেল এই জায়গাটা একটু ভালো করে বুঝবো আর কি, বোঝার বিষয় আছে এই জায়গাটায়, কনসেপ্ট দরকার আছে আমাদের এখানে, কেন এই ঘটনা ঘটছে আমরা একটু ভালো করে বুঝবো। দেখো, এই যে আমরা যদি সোডিয়ামকে দেখি তাহলে সোডিয়ামের ভেতরে প্রোটন সংখ্যা কটি স্যার, প্রোটন সংখ্যা 11টি, কারণ এর অ্যাটমিক নাম্বার 11, এবং যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে স্যার, 10টি ইলেকট্রন আছে। ভালো কথা। এবার এই ক্লোরিনের ভেতরে মানে Cl ক্লোরাইড আয়নটার মধ্যে প্রোটন সংখ্যা কত স্যার, অ্যাটমিক নাম্বার কত ক্লোরিনের, 17, তার জন্য 17টি প্রোটন আছে, কিন্তু একটা ইলেকট্রনও গ্রহণ করার জন্য ইলেকট্রন সংখ্যা কত হবে স্যার, 18টি। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে কি, আমরা এই যে Na+ যে তৈরি হলো সেই Na+ টাকে আমরা একটা গোলক হিসেবে কল্পনা করলাম। শুরুতে আমরা ওকে একটা গোলক হিসেবে কল্পনা করলাম, একটা পজিটিভ স্পেয়ার হিসেবে কল্পনা করলাম। ঠিক আছে, ভালো কথা। এবার Cl- তাকেও আমরা একটা পজিটিভ স্পেয়ার হিসেবে কল্পনা করতে পারি, করলাম। ঠিক আছে, মানে একটা নেগেটিভ স্পেয়ার হিসেবে কল্পনা করলাম। এবার ঘটনা হচ্ছে কি স্যার,
দেখো একে 11টা প্রোটন মিলে, মানে সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে টানছে। তাহলে এর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এবং বাইরে যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রন গুলোকে প্রবল ভাবে নিজের দিকে আকর্ষণ করবে। কেন? কেননা এর ভেতরে 11টা প্লাস আছে, টানছে 10টা মাইনাসকে, তাহলে বেশি করে নিজের দিকে টানবে। তাহলে এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের প্রতি বেশি ঝুঁকে আছে, নিউক্লিয়াসের দিকে ঝুঁকে আছে। ঠিক, এবার এই ঘটনাটা এখানে ইউজ করো। এবার দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, এই অ্যানায়নটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমাদের নিউক্লিয়াসের ভেতরে কটা প্রোটন আছে স্যার? 17টা প্রোটন আছে, 17টা প্লাস আছে। কিন্তু এই 17টা প্লাস মিলে কতজন ইলেকট্রনকে টানছে? 18টা ইলেকট্রনকে টানছে। তো তাহলে স্যার এখানে যে ইলেকট্রন গুলো কি প্রবল ভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে থাকবে? 17 জন কি 18 জনকে যদি টানে তাহলে কি ওই প্রবল ভাবে আকর্ষণ করতে পারবে? মোটেই করতে পারবে না। তাহলে এই যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো কি হবে? লুজলি বাউন্ডেড হয়ে থাকবে, দুর্বল ভাবে আবদ্ধ হয়ে থাকবে। ব্যাপারটা বোঝা গেল তো? যে কেননা দেখো এখানে 17 জন মিলে তো 18 জনকে টানছে, তা তো অত প্রবল ভাবে নিচের দিকে টানতে পারবে না। তাহলে এই ইলেকট্রন গুলো কি হবে, যে নিউক্লিয়াস আর বাইরের ইলেকট্রন গুলোকে প্রবল ভাবে টানতে পারবে না। তাই জন্য এই বাইরের ইলেকট্রন গুলো কি হবে? আলগা ভাবে, কথাটা কি বললাম, আলগা ভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে থাকবে। এবার যেহেতু আলগা ভাবে আকর্ষিত হয়ে আছে, তাহলে এবার কি হবে, এই যে অ্যানায়নটা সেটা কার সঙ্গে আকর্ষণে আবদ্ধ আছে? প্লাসের সঙ্গে আবদ্ধ হয়ে আছে। এবার এই প্লাস দেখো এর প্লাস তার ইলেকট্রন গুলোকেও টানছিল, ঠিক আছে, কিন্তু টানার ফলে ওর মধ্যে যেহেতু পজিটিভ চার্জের রেশিওটা অনেক বেশি আছে তুলনামূলক, কেননা এখানে মাইনাসের সংখ্যাটা কম, প্লাসের সংখ্যাটা বেশি। এবার এর নিউক্লিয়াসটা বলছে কি, আমি যদি আরো ইলেকট্রন পাই, আমার তো ইলেকট্রন টানার তো ক্ষমতা আছে, তাই না? তখন এ বলছে কি, আমি যদি আরো পাশে কোথাও ইলেকট্রন পাই তাহলে আমার খুব খুশি হব, ইলেকট্রন যদি কোথাও পাওয়া যায়। এবার এখানে এর নিউক্লিয়াস ভাবছে কি, আমি তো এতজনকে কন্ট্রোল করতে পারছি না, আমি যদি কিছু ইলেকট্রন ছেড়ে দিই তাহলে আমার সুবিধা হবে, মানে আমি তো ওদেরকে কন্ট্রোল করতে পারছি না, তাই কি না? এরকম ধরো ব্যাপারটা এভাবে ভাবতে পারো যে এবার ধরো আমরা ধরো একটা ক্লাসের মধ্যে যখন পড়ছি, এবার আমি ম্যাক্সিমাম ধরো নাও কতজন, 20 জনকে আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমার কাছে এবার ধরো না চলে আসছে 30 জন বা 40 জন আমার কাছে পড়তে আসছে। তো তাহলে আমি কি 20 জন বা 20 জনের জায়গায় 40 জনকে আমি সমানভাবে কন্ট্রোল করতে পারবো? কন্ট্রোল করা যাবে না। তখন আমি চাইবো কি, কিছু জন যদি চলে যায় তাহলে খুবই ভালো হয়। তো এর ক্ষেত্রে তো তাই হচ্ছে, বিষয়টা এরকম হচ্ছে। তখন এ কি করবে, নিজের দিকে টানছে, টানলো প্রবল হবে। তো টানার জন্য কি হবে, তখন এই ইলেকট্রন গুলোর এই নিউক্লিয়াস দ্বারা, যেহেতু এই নিউক্লিয়াসের কি হচ্ছে গিয়ে ইলেকট্রন টানার ক্ষমতাটা বেশি, কারণ বাইরের ইলেকট্রন গুলো প্রবল টানছেই। এবার এই নিউক্লিয়াস কি করবে, এর বাইরের ইলেকট্রন গুলোকে টানতে থাকবে, ঠিক আছে, নিজের দিকে টানার চেষ্টা করবে। আর এই নিউক্লিয়াস এর ইলেকট্রন গুলোকে টানার চেষ্টা করবে, কারণ এর প্লাস মাইনাস কে দেখতে বলে টানবে, আর এই প্লাস এর মাইনাস কে দেখে টানতে পারবে। তো তাহলে স্যার কার ইলেকট্রন মানে কোন নিউক্লিয়াসের দিকে যাবে বলো দেখি? এবার এই নিউক্লিয়াস কি এর ইলেকট্রন গুলোকে নিজে থেকে টানতে পারবে? টানতে পারবে না, ও তো নিজের ইলেকট্রনই টানতে পারছে না। তো তারপর এই ইলেকট্রনকে কিভাবে টানবে? অথচ এর কিন্তু এর ইলেকট্রনকে টানার ক্ষমতা আছে, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে গিয়ে এক সময় দেখা যাবে কি, এখান থেকে আলটিমেটলি প্রথমে দেখো ব্যাপারটা এরকম ছিল যে প্রথমে একটা পজিটিভ স্পেয়ার ছিল, এখানে একটা নেগেটিভ স্পেয়ার ছিল, ঠিক আছে, প্রথমে যখন ছিল আর কি। তখন যখনই এটা কম্পাউন্ডটা তৈরি করলো, কম্পাউন্ডটা তৈরি করার পরে তখন বলবে কি আমার ইলেকট্রনের দরকার, তখন অ্যানায়ন বলবে কি আমার ইলেকট্রনগুলো আমি কন্ট্রোল করতে পারছি না। তখন ধীরে ধীরে কি হবে স্যার, এই অ্যানায়নটার বিকৃতি ঘটতে থাকবে, ঠিক আছে, প্লাস ইলেকট্রন টানছিল আর অ্যানায়নটা ধীরে ধীরে কি হবে, বিকৃতি হতে থাকবে, ঠিক আছে, বিকৃত হতে থাকবে। এক সময় দেখা যাবে কি স্যার, এক সময় দেখা যাবে এই প্লাসটার মধ্যে এই অ্যানায়নের ইলেকট্রনটা ধীরে ধীরে কি হবে, ওভারল্যাপিং এর গল্প চলে আসবে, ঠিক আছে। এবং এক সময় দেখা যাবে কি আলটিমেটলি এই যে প্লাস, ঠিক আছে, প্লাস এবং এই এর অ্যানায়নের মধ্যে একটা অভিলেপন ঘটে যাবে, ঠিক আছে। অর্থাৎ কি, আমি যদি নিউক্লিয়াস এর নিউক্লিয়াসটা যদি দেখাই তাহলে দেখা যাবে কি এর ইলেকট্রন এবং এর ইলেকট্রন দুজন সমানভাবে ব্যবহার করবে। তাহলে আমরা শুরু করেছিলাম একটা আয়নিক কম্পাউন্ড নিয়ে, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি ওই কম্পাউন্ডের মধ্যে কিন্তু অভিলেপন হয়ে যাচ্ছে, অর্থাৎ কি সমযোজী যৌগের মতো বৈশিষ্ট্য চলে আসছে। তাই জন্য কিন্তু অ্যানায়নের বিকৃতির ফলে সেই যৌগটার মধ্যে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসছে। তাহলে পুরো কনসেপ্টটা কি বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এখানে কেন অ্যানায়নটার বিকৃতি হচ্ছে, ক্যাটায়নটার কেন বিকৃতি হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা স্যার, এখান থেকে কয়েকটা জিনিস তোমরা একটু বলো, বা কনসেপ্ট এখান থেকে তোমরা বলো দেখি, যে এখান থেকে এই যে বিকৃতিটা কে করলো, বিকৃতিটা কে করলো, কার জন্য বিকৃতিটা হলো? ক্যাটায়নের জন্য, ঠিক আছে। তো ক্যাটায়নের ভিতরে পজিটিভ চার্জ যত বেশি হবে তত বেশি ও বিকৃতি করবে,
এগুলো সিম্পল ব্যাপার। আর এখানে দেখো অ্যানায়নটা যেহেতু বিকৃত হয়ে যাচ্ছে, অ্যানায়নটা নিজে বিকৃত হয়ে যাচ্ছে, তাই তো? তো অ্যানায়নটা এখানে বিকৃত হয়ে যাচ্ছে কি অ্যানায়নটা। এবার অ্যানায়নের চার্জ যদি বেশি হয়, অ্যানায়নের চার্জ মানে কি মাইনাস চার্জ যত বেশি হবে, তার মানে এর মাথার মধ্যে ইলেকট্রন পরিমাণ বেশি বাড়বে, তত কি হবে, এ সহজেই বিকৃত হয়ে যাবে, অথবা তত সহজেই সমযোজী চরিত্র চলে আসবে। ঠিক? তো তাহলে দেখো এই যে আমরা ঘটনাটা পড়লাম, এখান থেকে আমাদের তিনটা টার্ম পড়তে হবে যেটা পরীক্ষায় সংজ্ঞা আকারে আসতে পারে, বা ওই টার্মগুলো আমাদের যখন ব্যাখ্যামূলক কোশ্চিনগুলো যখন আমাদের ব্যাখ্যা করতে হবে, সেই টার্মগুলো আমরা ব্যবহার করব কোশ্চিনের অ্যান্সারের মধ্যে। তাহলে স্ট্যান্ডার্ড অ্যান্সার আমরা দিতে পারবো। মানে কোনো কোশ্চিনকে যখন ব্যাখ্যা করতে গেলে ওই টার্মগুলো যদি ব্যবহার করি, তাহলে কোশ্চিনের স্ট্যান্ডার্ডটি অনেকটা বাড়বে আর কি। দেখো তিনটা টার্ম প্রথমে আমরা পড়বো। একটাকে বলবো আমরা ধ্রুবায়ন ক্ষমতা। ঠিক আছে? ধ্রুবায়ন ক্ষমতা কার হবে স্যার? ধ্রুবায়ন ক্ষমতা মানে কি? পোলারাইজিং পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। এখানে কে বিকৃতি করাচ্ছে, তাহলে এখানে ক্ষমতাটা কার হবে? অফকোর্স ক্যাটায়নের ক্ষমতাটা বেশি হবে। আর একটা টার্ম আমরা পাবো এখান থেকে ধ্রুবায়তা। এবার ধ্রুবায়তা মানে কি স্যার? ধ্রুবায়ন মানে কি? ধ্রুবায়ন এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করবে যে দেখো ওটাকে ইংলিশে বলবো পোলারাইজেশন। তাহলে স্যার পোলারাইজেশন বিষয়টা কি জিনিস একটু চট করে বলি। দেখো পোলারাইজেশন মানে কি, যদিও টার্মটা আমরা পাবো পরবর্তীতে। পোলারাইজেশন বা ধ্রুবীয়তা মানে কি? ধ্রুবীয় হয়ে যাওয়া। ধ্রুবীয় মানে কি? একটা পশম, আগে পশম একটা যৌগ ছিল, সেটা যদি প্লাস মাইনাসে দুটো পোলে ভেঙে যায়, ঠিক আছে, তাহলে আমরা বলবো কি সেই অণুটি বা সেই যৌগটি ধ্রুবীয় হয়ে গেছে। ধ্রুবীয় হয়ে যাওয়া মানে কি? একই যৌগের মধ্যে প্লাস এবং মাইনাসের একটা যদি সেপারেশন হয়ে যায়, পার্সিয়াল সেপারেশন হয়ে গেছে, পুরোপুরি সেপারেশন না কিন্তু পার্সিয়াল সেপারেশন হয়ে গেছে, একদিকে মাইনাস চলে আসে একদিকে প্লাস চলে আসে, সেটাকে বলা হয় ধ্রুবায়ন। ঠিক আছে? আচ্ছা যাই হোক, সেটা আমরা আসছি। তো এখানে আমরা বললাম তিনটা টার্ম আমাদের ইউজ করতে হবে। একটাকে আমরা বলবো কি স্যার? ধ্রুবায়ন। ঠিক আছে? ধ্রুবায়ন। ঠিক আছে? একটা বললাম ধ্রুবায়ন। এটাকে স্যার আমরা ইংলিশে বলবো পোলারাইজেশন। ঠিক আছে? পোলারাইজেশন। আর একটা টার্ম পাবো স্যার এখান থেকে পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতা। ঠিক আছে? ধ্রুবায়ন ক্ষমতা। এটাকে আমরা ইংলিশে বলবো পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে? পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে? পোলারাইজিং পাওয়ার। একইভাবে আরেকটা টার্ম পাবো এখান থেকে আমরা ধ্রুবীয়তা। 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 ঠিক আছে? ধ্রুবীয়তা বা এটাকে বলে পোলারাইজেবিলিটি। ঠিক আছে? পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি। ঠিক আছে? পোলারাইজেবিলিটি। তাহলে এখানে তিনটা টার্ম পেলাম। এই তিনটা টার্ম সম্বন্ধে আমরা পড়বো এবং সংজ্ঞাগুলো আমরা সঙ্গে সঙ্গে পড়ে নেবো স্যার। সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমার পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে ধ্রুবায়ন ক্ষমতা কাকে বলে। ঠিক আছে? এরকম কোশ্চেন আসতে পারে। দেখো এখান থেকে আমরা প্রথমে বলি যে ধ্রুবায়ন বিষয়টা কি জিনিস। ঠিক আছে? চলো এখানে আমরা ছোট্ট করে সংজ্ঞাগুলো লিখে নিতে পারি। ধ্রুবায়ন বিষয়টা কি জিনিস তোমার প্রথমে বলে দিই, তারপর সংজ্ঞাগুলো লিখছি। ধ্রুবায়ন বিষয়টা কি, যে এই যে একটা পজিটিভ চার্জ, হ্যাঁ মানে একটা ক্যাটায়ন, পজিটিভ চার্জগ্রস্ত একটা ক্যাটায়ন, এর দ্বারা অ্যানায়নের ইলেকট্রনের যে বিকৃতি হওয়ার ঘটনাটা, এই যে পুরো এই ঘটনাটা যে ঘটলো, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনটাকে বিকৃত করে দিল, এই ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন বা পোলারাইজেশন। ঠিক আছে? এবং ধ্রুবায়ন ক্ষমতা কাকে বলবো স্যার? এই যে ধ্রুবায়নের সময় যে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে ক্যাটায়ন দ্বারা বিকৃত করার ক্ষমতাকে, কার ক্ষমতা? ক্যাটায়নের ক্ষমতাকে আমরা বলবো ধ্রুবায়ন ক্ষমতা। এবং ধ্রুবায়তাটা কি স্যার? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃত হয়ে যাওয়ার ঘটনাটাকে, অ্যানায়নের যে বিকৃত হয়ে যাচ্ছে, সেই অ্যানায়নের বিকৃত হওয়ার ঘটনাটাকে বলা হয় কি? ধ্রুবীয়তা। ঠিক আছে? দেখো স্যার এই সংজ্ঞাগুলো আমি আর বোর্ডে লিখছি না, দেখো এখানে স্ক্রিনে যে সংজ্ঞাগুলো আসছে, তোমরা বই থেকে আমি সেই সংজ্ঞাগুলো দিয়েছি, তো সেই সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে তোমরা খাতায় লিখো, এখনই খাতায় লিখো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে? দেখো সংজ্ঞাটা দেখে দেখে খাতায় লিখো। জাস্ট ধ্রুবায়নটাকে কি বললাম স্যার? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের, দেখো এখনই লিখে নাও, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি হওয়ার ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন। এবং এই যে তোমার হচ্ছে গিয়ে যে বৈশিষ্ট্যের জন্য, কি বললাম, যে বৈশিষ্ট্যের জন্য ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনগুলোকে বিকৃতি করছে, সেই ক্ষমতাটাকে, ক্যাটায়নের সেই ক্ষমতাটাকে বা সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় ধ্রুবায়ন ক্ষমতা। ঠিক আছে? একরকম ভাবে পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তাটা কি জিনিস? ধ্রুবীয়তা হচ্ছে গিয়ে তোমার ওই যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন বিকৃত হয়ে যাওয়ার ঘটনাটাকে, ঠিক আছে, বা ওই অ্যানায়নের বৈশিষ্ট্যটাকে
যে বিকৃত হয়ে যাওয়ার বৈশিষ্ট্যটাকে আমরা বলবো হচ্ছে কি ধ্রুবীয়তা। ঠিক আছে, তিনটা বৈশিষ্ট্য তোমরা লিখে নিয়েছো। যাই হোক, তাহলে দেখো এই যে তিনটা ধর্ম আমরা পড়ে নিলাম, এরপরে আমরা এখান থেকে চলে আসবো ফাজান্সের সূত্রে। ঠিক আছে, এই তিনটা আমরা বুঝে গেছি যে এখান থেকে কোনটা কি সেটা আমরা বুঝতে পেরে গেছি। এবার মার্কেটে ফাজান্স আসলেন। ফাজান্স এসে করলেন কি, উনি বললেন কি আমরা কোনো একটি আয়নিক কম্পাউন্ডের ভেতরে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোন অবস্থায় আছে সেটা দেখে আমরা গুণগতভাবে আমরা বলে দিতে পারবো ওই আয়নিক কম্পাউন্ডটা কতটা বেশি সমযোজী চরিত্র মানে সমযোজী কম্পাউন্ড হবে বা কতটা কম সমযোজী কম্পাউন্ড হবে, সেটা আমরা ওই সূত্রগুলোর সাহায্যে বলতে পারবো। এবার উনি ওনার এই যে মানে অবজারভেশন গুলো উনি কিছু সূত্র আকারে দিলেন, তো সেই সূত্রগুলোকে আমরা চট করে আলোচনা করে নেব। দেখো প্রথমে উনি কি বললেন কি যে এখানে যেহেতু আমরা প্রথমেই সেই কথাটা বলেছিলাম, প্রথম সূত্রটা দেখো আমরা এখানে টোটাল 5টা সূত্র পড়বো ফাজান্সের সূত্রের। প্রত্যেকটা সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এইভাবে আসে যে ফাজান্সের সূত্রগুলি লিখে হচ্ছে তোমার 3 নম্বর থাকে পরীক্ষায়। দেখো সূত্রগুলো আমি যেভাবে বলছি তোমরা সেভাবে পরীক্ষায় লিখবে এবং সঙ্গে উদাহরণগুলোও ইম্পর্টেন্ট, কারণ উদাহরণগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন হিসেবে আসে। দেখো ফাজান্সের প্রথম সূত্র, ঠিক আছে, সূত্র 1। ঠিক আছে, প্রথম সূত্র কি বলবো স্যার? প্রথম সূত্রে উনি বললেন কি ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়নের আকার হ্রাস। ঠিক আছে, এই জায়গা একটু বুঝবো আর কি বলেছে। দেখো এই জায়গা তোমরা এইভাবে লিখবে। দেখো আমি তোমাদের ছবিতেও দিচ্ছি সূত্রগুলো, তোমরা ওইভাবে লিখবে লাইনগুলো। তোমরা বলবে এরকম যে ক্যাটায়নের আকার হ্রাস বিষয়টা কি। দেখো কোনো একটা আয়নিক কম্পাউন্ডের ভেতরে ক্যাটায়নটার ব্যাসার্ধ যত কম হবে, ঠিক আছে, কি বললাম, ক্যাটায়নের ব্যাসার্ধ যত ছোট হবে তার ভেতরে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বা কার্যকরী নিউক্লিয়ার চার্জের পরিমাণটা যেহেতু বেশি হয়ে যাবে, তার মানে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনগুলোকে তত বেশি করে নিজের দিকে টানতে পারবে এবং টানার ফলে কি করতে পারবে না, বেশি করে নিজের দিকে টানছে ইলেকট্রনগুলো, তো টানার ফলে সহজেই সে কি করবে নিজের ইলেকট্রনের সঙ্গে অ্যানায়নের ইলেকট্রনগুলোকেও নিজের দিকে টানতে পারবে। তার ফলে ওই যৌগটির ভেতরে কোভ্যালেন্ট ক্যারেক্টারের পরিমাণটা তত বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, কি বললাম স্যার? তাহলে ক্যাটায়নের আকার যত হ্রাস পাবে ওই আয়নিক কম্পাউন্ডের ভেতরে কোভ্যালেন্ট ক্যারেক্টারের বৈশিষ্ট্য তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথম সূত্র পেয়ে গেলাম বা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম, ক্যাটায়নের আকার যত হ্রাস পাবে তত হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে। যেমন স্যার আমরা একটা উদাহরণ নিয়ে নিই চট করে এখান থেকে। দেখো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বলা হলো তোমাকে লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এই দুজনের মধ্যে কার আয়নিক ক্যারেক্টার বেশি হবে। তাহলে প্রথমে দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে, যেখানে যেহেতু অ্যানায়নটা সেম আছে, ক্যাটায়নটাকে দেখবো, যেখানে ক্যাটায়ন ছোট সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তার মানে লিথিয়ামের সমযোজী, ঠিক আছে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তাই তো। দেন হচ্ছে গিয়ে NaCl এর থেকে বেশি হবে। তাই জন্য এর সমযোজী চরিত্র বেশি মানে কি এর আয়নিক ক্যারেক্টার, NaCl এর আয়নিক ক্যারেক্টার বেশি হবে, তাই তো। বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে ক্যাটায়নের আকার। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো নেক্সট পয়েন্ট বা সূত্র 2 আমরা বলতে পারি। ঠিক আছে, সূত্র 2 তে আমরা বলবো কি ক্যাটায়নের আকার গেল হ্রাস। এবার আমরা নেক্সট বলবো হচ্ছে কি অ্যানায়নের আকার বৃদ্ধি। ঠিক আছে, আমরা বলবো কি স্যার অ্যানায়নের আকার বৃদ্ধি। তাহলে অ্যানায়নের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে স্যার, ওই যৌগটির ভিতরে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার কত বৃদ্ধি হবে সেই বিষয়টাকে আমরা ব্যাখ্যা করছি এই পয়েন্টগুলোর সাহায্যে। ক্যাটায়নের আকার যত হ্রাস পাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে, অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা কিরকম স্যার। তার মানে কেন হচ্ছে ব্যাপারটা একটু বলে দিই স্যার। যেহেতু অ্যানায়নের আকার বড় হওয়া মানে কি অ্যানায়নের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আর প্রবলভাবে আকর্ষিত হতে পারছে না, অর্থাৎ কি অ্যানায়নের ইলেকট্রনগুলো আলগাভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে থাকবে। তার ফলে ক্যাটায়ন সহজেই অ্যানায়নের ইলেকট্রনগুলোকে বিকৃত করাতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা টার্ম বলবো কি
যে যেহেতু অ্যানায়নের যত চার্জ বৃদ্ধি অ্যানায়নের যত আকার বৃদ্ধি পেতে থাকবে তত তার ধ্রুবীয়তা হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, তার ফলে সহজেই ক্যাটায়ন দ্বারা বিকৃতি লাভ করবে, তার ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি হবে। এখানে আমরা উদাহরণস্বরূপ নিয়ে নিতে পারি স্যার, যে তোমাকে বলা হলো যে লিথিয়াম ক্লোরাইড, ঠিক আছে, LiCl এবং লিথিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম আয়োডাইড এর মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে? অফকোর্স কার হবে স্যার বেশি? দেখো এক্ষেত্রে ক্যাটায়নটা তো সেম আছে, তাহলে কাকে নিয়ে ভাববো? অবশ্যই দ্বিতীয় সূত্রটা ইউজ করবো, অ্যানায়নের আকার। তাহলে অ্যানায়নের আকার কার ক্ষেত্রে বেশি হবে? অবশ্যই এখান থেকে দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? তাহলে একই গ্রুপ বরাবর আয়োডিন আকারটা যেহেতু বড় হবে, তাই জন্য এর ক্ষেত্রে অ্যানায়নটা সহজেই বিকৃত হয়ে যাবে, তার ফলে এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে দেন লিথিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বিষয়টা পুরো ক্লিয়ার? তো তাহলে এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে স্যার এই দুটো সূত্রকে যদি আমরা সামারাইজ করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে দেখো, যে এক্ষেত্রে যদি বলা হয় একই সেম গ্রুপ বরাবর ধরুন আমরা গ্রুপ 2 এর কথা ভাবছি, তাহলে গ্রুপ 2 বরাবর ধরুন বা গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ 1 ধরুন এই গ্রুপে কি আছে? Li প্লাস আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই তো? সিজিয়াম, তাহলে প্রত্যেকটা কি হচ্ছে কি প্লাস হয়ে আছে। তো তাহলে এক্ষেত্রে তাহলে সব থেকে বেশি তোমার পোলারাইজিং পাওয়ারটা কোন আয়নের হবে, কোন ক্যাটায়নটার হবে এই গ্রুপের মধ্যে? দেখো যত আমরা গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছি তত পোলারাইজিং পাওয়ার কমতে থাকবে, ঠিক আছে। একরকম ভাবে তোমার গ্রুপ 2 এর ক্ষেত্রে কি আছে স্যার? বেরিলিয়াম 2+, তারপরে Mg2+, তারপরে Ca2+, তারপরে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ঠিক আছে, Sr2+, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাই তো? বেরিয়াম 2+। তাহলে এই আয়নগুলোর মধ্যে সবথেকে তোমার বেরিলিয়ামের পোলারাইজিং পাওয়ারটা সবথেকে বেশি হবে, তারপরে তোমার ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি। আর একরকম ভাবে ওই গ্রুপের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু যত আমরা নিচের দিকে যাচ্ছি তত ধ্রুবীয়তা বাড়বে, অর্থাৎ কি পোলারাইজিবিলিটি বাড়বে, তাই জন্য তাদের মধ্যে সমযোজী চরিত্র কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। ঠিক, ব্যাপারটা পুরো বোঝা গেছে। তাহলে এখান থেকে বলো দেখি, এটা AlCl3, তারপরে তোমার আছে MgCl2, তারপরে আছে হচ্ছে কি তোমার NaCl। বলা হয়েছে এই যে তিনটা কম্পাউন্ড লেখা হয়েছে এর মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি হবে, এবং কার আয়নিক ক্যারেক্টার সবথেকে বেশি হবে, তাদের অর্ডারটা কি হবে, ঠিক আছে। তা তোমরা এটাকে কমেন্ট করে জানাবে যে এটাকে তোমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার বৈশিষ্ট্য অনুযায়ী ছোট থেকে বড় সাজাবে, ঠিক আছে। অর্থাৎ কি কার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি হবে সেটা প্রথমে লিখবে, তারপরে তোমরা আয়নিক ক্যারেক্টার কার সবথেকে বেশি হবে সেটা সবার শেষে লিখবে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে তোমরা এখন পারবে এটা। তাহলে এটা দ্বিতীয় সূত্র আমরা পর্যন্ত পুরো ব্যাখ্যা করে নিলাম। এবার নেক্সট চলে আসবো আমরা তৃতীয় সূত্রের ভেতরে, ঠিক আছে, একদম সিম্পল। তৃতীয় সূত্র 3 নম্বরে চলে আসবো। দেখো 3 নম্বর সূত্রে বলা হলো কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের হচ্ছে কি আধান বৃদ্ধি। কি বললাম স্যার? ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের, ঠিক আছে, উভয়ের আধানের পরিমাণ বৃদ্ধি পেলে তোমার হচ্ছে কি না কোভ্যালেন্ট ক্যারেক্টারও বৃদ্ধি পাবে। তাহলে দেখো আধানটা একটা ইম্পর্টেন্ট টপিক। কি বলেছি? যত ক্যাটায়নের আধান যত বৃদ্ধি পেতে থাকবে ওই কম্পাউন্ডের ভেতরে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বৃদ্ধি পেতে থাকবে, তাই তো? তো তাহলে এখান থেকে দেখো আমরা ওই যে তাহলে এই টপিকটা দিয়ে আমরা ওই আগের কোশ্চেনটাও ব্যাখ্যা করতে পারবো। দেখো আমরা অন্য একটা উদাহরণ নিচ্ছি। তাহলে দেখো এই বিষয়টাকে ব্যাখ্যা করি যে ক্যাটায়নের আকার মানে আধান যদি বৃদ্ধি পায়, তাহলে ক্যাটায়নের ধরো পজিটিভ চার্জ যত বৃদ্ধি পাবে, ক্যাটায়নের আধান বৃদ্ধি পাওয়া মানে কি পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে। তাহলে পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়া মানে কি ওর নিউক্লিয়াসের তোমার কি হচ্ছে কি মানে নিউক্লিয়াসটার ইলেকট্রন টানার প্রবণতা তত বেড়ে যাবে, তার মানে কি তার পোলারাইজিং পাওয়ার, ঠিক আছে, পোলারাইজিং পাওয়ারটা তত বৃদ্ধি পাবে, ধ্রুবায়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। অপরদিকে অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, অ্যানায়নের চার্জ বৃদ্ধি পাওয়া মানে কি অ্যানায়নের মাথায় ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এবার ইলেকট্রন বৃদ্ধি পাওয়া মানে কি নিউক্লিয়াস আর তার ইলেকট্রনগুলোকে আলগাভাবে আবদ্ধ করে রাখবে, তাহলে সহজেই সেই ইলেকট্রনগুলোকে বিকৃত হয়ে যেতে পারবে, তাই তো। তো তাই জন্য ক্যাটায়নের আধান বৃদ্ধি পাওয়া মানে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে মানে কি পোলারাইজিং পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে অ্যানায়নের চার্জ বৃদ্ধি পাচ্ছে মানে কি অ্যানায়নের আকার বৃদ্ধি পাচ্ছে মানে কি তোমার অ্যানায়নের ধ্রুবীয়তা হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। বিষয়টা পুরো ক্লিয়ার। দেখো তোমরা এখানে উদাহরণ নাও বিষয়টাকে বোঝার জন্য। উদাহরণটা তোমরা এইভাবে নিতে পারো
তোমার বলা হলো যে তোমার NaCl, ঠিক আছে, NaCl এবং MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বলা হলো এই দুজনের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ঠিক আছে, তো তাহলে বলো দেখি NaCl এবং MgCl2 এর মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তাহলে কি করে বুঝবো স্যার? এক্ষেত্রে আমাকে দেখতে হবে যেহেতু অ্যানায়নটা যখন সেম থাকবে তখন আমাদের অবশ্যই ক্যাটায়নটা নিয়ে ভাবতে হবে। তাহলে আমরা এক্ষুনি তৃতীয় সূত্রের মধ্যে পড়লাম যে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, তাহলে দেখি কোথায় ক্যাটায়নের চার্জ বেশি আছে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে Na+ পাচ্ছি, এখান থেকে আমরা যেটাকে ভাঙি তাহলে Mg2+ পাচ্ছি। তো তাহলে দেখো দুজনে আইসো ইলেকট্রনিক, কিন্তু Mg2+ এর চার্জের পরিমাণটা বেশি আছে, তো চার্জের পরিমাণ বেশি থাকার জন্য এই কি করবে, অ্যানায়নের ইলেকট্রনগুলোকে বেশি করে বিকৃত করতে পারবে, তাই জন্য এর মধ্যে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে দেন NaCl। পুরো ক্লিয়ার বিষয়টা? নেক্সট আমরা স্যার সূত্র 4 চলে আসবো। 4 নম্বর সূত্রে ফাজান্স কি বললেন, দেখো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই সূত্রটা ভালো করে মেলাবে আর কি, এখান থেকে ভালো কোশ্চেন হয় একটা। দেখো ক্যাটায়নের কি বললাম, ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন এর পরিবর্তে 18টি ইলেকট্রন থাকলে কি হবে না, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ঠিক আছে, কি বললাম স্যার? দেখো এই সূত্রটা একটু ভালো করে একটু খেয়াল রাখবো। যদি ক্যাটায়নের মধ্যে দেখো ধরে নাও সাপোজ কোন জায়গায় তোমার ক্যাটায়নের চার্জ সমান হয়ে গেল, অ্যানায়নের চার্জ সমান হয়ে গেল, তো ওই সময় আমরা কিন্তু বা কোথাও যদি চার্জ দিয়েও যদি থাকে আর কি, যদি সেম চার্জ সেম অ্যানায়ন যদি থাকে, তো তখন কিন্তু আমরা অবশ্যই সাইজটাকে ফ্যাক্টর দেখবো না, আমরা কিন্তু অবশ্যই এই সূত্রটাকে দেখবো। কিরকম স্যার? ধরো কোনো ক্যাটায়নের শেষ কক্ষপথে যদি 18টা ইলেকট্রন থাকে, কোনো ক্যাটায়নের শেষ কক্ষপথে যদি 18টা ইলেকট্রন থাকে, তো তাহলে তার পোলারাইজিং পাওয়ার কিন্তু অবশ্যই অন্যান্য ক্যাটায়নের থেকে বেশি হবে। কেন স্যার? কেন দেখো 18টা ইলেকট্রন থাকা মানে কি, তার ভেতরে আগের কক্ষপথে ডি অরবিটালটা চলে আসবে আর কি, কারণ ডি তে ইলেকট্রন থাকবে। এবার যেহেতু আমরা জানি ডির স্ক্রিনিং করার ক্ষমতা অনেক কম হয় বাকি পি বা এস এর থেকে, তো তাই জন্য তারা কিন্তু তাদের মধ্যে নিউক্লিয়ার চার্জের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি থাকবে, তাই জন্য সহজেই কিন্তু অ্যানায়নয়েড ইলেকট্রন গুলোকে বিকৃত করতে পারবে। বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে ভাবি আর কি স্যার। বিষয়টা দেখো, কিন্তু তোমাকে বলা হলো যে CuCl এবং হচ্ছে কি NaCl, ঠিক আছে, কি বললাম স্যার? CuCl এবং NaCl এই দুজনের মধ্যে কার বলা হলো যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ঠিক আছে, এরকম কোশ্চেন দেওয়া হলো। তাহলে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে স্যার? তখন আমরা প্রথমে দেখবো কি, এখানে ক্যাটায়ন দেখবো, অ্যানায়ন দেখবো। ঠিক আছে, দুজনের চার্জ দেখবো, চার্জ তো সব জায়গাতেই সমান। ক্যাটায়নের আকার, অ্যানায়ন আকার দেখবো না স্যার? এক্ষেত্রে আকার দেখবো না। কোথাও যদি Cu+ বা তোমার হচ্ছে কি Ag+ বা তোমার হচ্ছে কি Au+ এদেরকে যদি দেখতে পাও, তাহলে এক্সেপশনালি এই সমস্ত ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এক্সেপশনালি এই সমস্ত ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে সমযোজী চরিত্র, ঠিক আছে, সমযোজী চরিত্র বেশি হয়। সমযোজী চরিত্র বেশি হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি, এদের শেষ কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, এবার 18টি ইলেকট্রন থাকার জন্য এদের কিন্তু পোলারাইজিং পাওয়ারটা বেশি হয়। কিরকম স্যার? কিভাবে? একটা উদাহরণ নিয়ে নিই। দেখো কপারের ক্ষেত্রে আমরা জানি কি ইলেকট্রন বিন্যাসটা করো কপারের ক্ষেত্রে। চলো কপার Cu+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে স্যার? তাহলে এর ক্ষেত্রে কি হবে? প্রথমে হচ্ছে কি আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d10 হবে, তাই তো? 3d10 4s1 হয়, এই s এর একটা ইলেকট্রন বের হয়ে গেছে, Cu+ হয়েছে। তাহলে দেখো শেষ কক্ষপথ মানে কি 3 নম্বর কক্ষপথটা দেখো ভালো করে। 3 নম্বর কক্ষপথে কত ইলেকট্রন আছে? 3 নম্বর কক্ষপথে দেখো 18টা ইলেকট্রন আছে। এবং কেন স্যার 18টা ইলেকট্রন থাকলে, 8টা থাকলে অসুবিধা কি হচ্ছিল, 18টা থাকলে কি সুবিধা হলো? দেখো 18টা ইলেকট্রন থাকার জন্য এবার যেহেতু এর মধ্যে ডি অরবিটালটা চলে আসছে, শেষের দিকে ডি অরবিটাল চলে আসছে, এবার যেহেতু ডির স্ক্রিনিং করার ক্ষমতাটা খুব কম হয়, তাই জন্য এই নিউক্লিয়াস দ্বারা বাইরের যে ইলেকট্রন গুলোকে যে প্রবল ভাবে নিজের দিকে টানবে, তার মানে কি, তো তাহলে ও নিজের ইলেকট্রন গুলোকে টানার সঙ্গে সঙ্গে অ্যানায়নের ইলেকট্রন গুলোকেও টানতে পারবে, তো তাই জন্য কিন্তু এর পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে। অর্থাৎ কি CuCl এর মধ্যে কিন্তু সমযোজী চরিত্র অবশ্যই বেশি হবে দেন NaCl। ব্যাপারটা পুরো ক্লিয়ার?
আচ্ছা, নেক্সট আরেকটা সূত্র আমরা চলে আসবো, এগুলো আসছি আর কি, এগুলো প্রত্যেকটা আমরা ব্যবহার আবার পরবর্তীতে পড়বো, মানে আজকেই পরের শেষে আলোচনা করবো ওগুলোকে কোশ্চেন ধরে ধরে। এবং নেক্সট সূত্রতে চলে আসবো, ঠিক আছে, সূত্র 5-এ চলে আসবো। এটাই এখান থেকে এই 5টাই সূত্র। সেই 5 নম্বর সূত্রে চলে আসবো কি স্যার, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই জায়গাটা তোমরা একটু ক্লিয়ার করবে। চলো আগে সূত্রটা লিখো। মাধ্যমের ধ্রুবকের মান কম হলে সমযোজী চরিত্র বেশি হবে। দেখো এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করব। কি বললাম স্যার? এবার স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি? এর আগের দিনে বলেছিলাম আমি, পরাবৈদ্যুতিক ধ্রুবক আর কিছুই না, সেটা একটা বাধা দেওয়ার প্রবণতা। দেখো এই জায়গাটা থেকে স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা এর আগেও ব্যবহার করেছিলাম। তো আজকের ক্লাসে এই জায়গাটা পুরো ক্লিয়ার করে নাও তো। এর আগের দিন তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বুঝতে পারছি না। দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকটা ভালো করে ক্লিয়ার করবে। দেখো এই পয়েন্টটা বোঝার জন্য আমাদের যে বিষয়টা প্রয়োজন, দেখো আমরা উদাহরণ নিয়ে নিই। এই পয়েন্টটা তোমাদের লেখা হয়ে গেছে, বুঝতে পেরে গেছো পয়েন্টটা। চলো আমরা ক্লিয়ার করছি পয়েন্টটাকে। দেখো সাপোজ এর জন্য আমাদের যেহেতু মাধ্যম কথাটা উল্লেখ করেছি, দুটো মাধ্যম নিলাম আমরা, ঠিক আছে। এবার ধরে নাও এটা হচ্ছে জল আছে, আর এটা ধরে নাও তোমার ইথানল আছে, ঠিক আছে, ইথানল। এবার আমরা জানা আছে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হয় স্যার? 81 হয়। ইথানলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হয় স্যার? ইথানলে তোমার হচ্ছে কি কত হয় না 27 হয়, তাই তো। মিথানলের 35, অ্যাসিটোনের 21, ইথারের 4.1। তো যাই হোক, এখান থেকে দেখো এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিষয়টা কি জিনিস একটু ক্লিয়ার করবো তোমাদের। ধরে নাও সাপোজ আমি একটা কম্পাউন্ড নিলাম, যে কোনো কম্পাউন্ড নিয়েছি। সাপোজ ধরে নাও আমি সাপোজ XY একটা আয়নিক কম্পাউন্ড নিয়েছি, ঠিক আছে, আয়নিক কম্পাউন্ড নিয়েছি, যেখানে ধরো Xটা ক্যাটায়ন, Yটা অ্যানায়ন, ঠিক আছে। এবার সেম কম্পাউন্ড আমরা এই ইথানলের মধ্যে নিয়েছি, XY কে নিয়েছি আমরা এর মধ্যে, ঠিক আছে। এবার দেখো স্যার বিষয়টা কি, দেখো এখানে যখন আমরা XY কে এই সলভেন্টের মধ্যে দিলাম, দেওয়ার পরে X এই যে প্লাস আয়নটা আছে, এবার এই Y এই যে মাইনাস আয়নটা আছে, এবার তাদেরকে স্যার কোন বল দিয়ে আকর্ষণ করছে? একটা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করছে, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন বলি। এবার এর কাজ কি? এই পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা আমরা জল নিয়েছি, এবার এই জলের কাজ কি? এবার জলের কাজ কি স্যার? ও এদের এই আকর্ষণটাকে নষ্ট করে দেবে। কি করবে স্যার? জল এসে কি করবে? এই আকর্ষণ বলগুলোকে মধ্যে বাধা তৈরি করবে, ঠিক আছে, এবার বাধা তৈরি করবে। এবার যে সলভেন্ট বা যে দ্রাবক যত বেশি বাধা তৈরি করতে পারবে, তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান তত বেশি হবে। এবার স্যার তো এই বাধার সৃষ্টির সঙ্গে এই কোভ্যালেন্ট ক্যারেক্টারের কি বৈশিষ্ট্য? আচ্ছা প্রথমে বলো যে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের গল্পটা ক্লিয়ার হলো কিনা। আরেকটা উদাহরণ দিয়ে বলি। সাপোজ ধরে নাও তোমার একটা খুব ভালো বন্ধু আছে, ঠিক আছে। এবার একটা খুব ভালো বন্ধু আছে, এবার তুমি সেই তোমার বন্ধুর সঙ্গে তোমার সবকিছু তুমি শেয়ার করো আর কি। সবকিছু শেয়ার মানে তুমি পুরো তোমার ভেতরে যা যা গল্প আছে তুমি সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো। এবার মাঝখানে তোমার অন্য একটা বন্ধু আছে, তার সঙ্গে তোমার অত ভালো সম্পর্ক নেই, কিন্তু তার সঙ্গে একটা খারাপ সম্পর্ক আছে। এবার ওই মাঝখানে যে ইন্টারমিডিয়েট যে ফ্রেন্ডটা আছে, সেই ফ্রেন্ডটা কি করবে? তোমার সবসময় চাইবে কি তোমার ওই বন্ধুর সঙ্গে তোমার যাতে সম্পর্ক খারাপ হয়ে যায়। তাহলে কি করবে? ও গিয়ে তোমার ওই ভালো বন্ধুটাকে বলবে যে জানিস তোর নামে এই বললো, ভুলভাল কথা বলবে। তাহলে এই যে ইন্টারমিডিয়েট যে বন্ধুটা, যেটা অ্যাকচুয়ালি বন্ধু না, সে তোমার শত্রু, তো সেই শত্রুটা অ্যাকচুয়ালি এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কাজ করে আর কি। মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে সেটা, মানে এখানে প্লাস আর মাইনাস তারা দুজনের মধ্যে বেশ ভালো ছিল, আকর্ষণ বলের মধ্যে যুক্ত ছিল, কিন্তু মাঝখানে জল এসে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা এসে ওই আকর্ষণ বলটাকে কমিয়ে দেবে। যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, মানে ওই শত্রু বন্ধুটা যত ভালো মিথ্যা কথা বলতে পারবে, তত তাদের মধ্যে ইন্টারেকশনটা কমাতে পারবে, ঠিক আছে। তাহলে জল সব থেকে ভালো, মানে জল তত বেশি এদের মাঝখানে ঝগড়া লাগিয়ে দিতে পারে, ঝামেলা তৈরি করে দিতে পারে, তো তাহলে তাদের মধ্যে তত বেশি ইন্টারেকশন কমে যায়। তাই জন্য জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা সব থেকে বেশি। এবার আমরা আসি স্যার এর সঙ্গে কোভ্যালেন্ট ক্যারেক্টারের কি বৈশিষ্ট্য। দেখো বিষয়টা কি। এবার জল কি বললাম স্যার, জলে যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, জল তাদের মধ্যে আকর্ষণ বলটাকে কমিয়ে দেবে। এবার জল যদি আকর্ষণ বলটাকে কমিয়ে দেয় তাহলে কি হবে স্যার? তাহলে কমিয়ে দিলে কি হবে? এই এক্স প্লাসটাকে পুরো জল ঘিরে ধরবে, ঠিক আছে, আকর্ষণ কমে গেছে, বন্ড ভেঙে গেছে। এবং এই ওয়াই মাইনাসটা কি হবে স্যার? এটাকেও জল ঘিরে ধরবে। এবার জল ঘিরে দেওয়ার ফলে কি হবে স্যার?
তো তাহলে কি হচ্ছে কি এই প্লাস আর এই মাইনাস তো পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, পরস্পর থেকে তাদের মধ্যে ওই স্থির তাড়িতিক আকর্ষণ বলটা কমে গেছে, তাই জন্য কি আয়ন দুটো দূরে চলে যাচ্ছে। এবার দূরে চলে যাওয়ার জন্য এবার এই এক্স প্লাস কি ওয়াই মাইনাস কে দেখতে পাচ্ছে, মানে এর ইলেকট্রন মন্ডল কি ইলেকট্রন পরিমণ্ডল কি এক্স প্লাসটা কি দেখতে পাচ্ছে। তাহলে এ যদি এর কাছে যদি না আসে, ক্যাটায়নের কাছে যদি অ্যানায়নটা না আসতে পারে, তো তাহলে এই ইলেকট্রন পরিমণ্ডলটাকে ও বিকৃত করবে কি করে, করতে তো পারবে না, এখন তো দূরে চলে যাচ্ছে। দূরে দেওয়ার জন্য অর্থাৎ কি মাধ্যমে, এক্ষেত্রে ইথানলের ক্ষেত্রে চলে আসো। ইথানলের ক্ষেত্রে স্যার যেহেতু এর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কম, তো তাহলে এক্ষেত্রে কি হবে স্যার, এই ক্যাটায়নটা এবং অ্যানায়নটা কাছাকাছি অবস্থান করবে, কেননা এই মাধ্যমটা তো এদের মধ্যে আকর্ষণ বলটাকে কমাতে পারবে না। যদি বেশি কমাতে না পারে তাহলে কি হবে স্যার, এই এক্স প্লাস এই ওয়াই মাইনাসটাকে তত বেশি আকর্ষণ করবে না, কাছাকাছি থাকবে। তো কাছাকাছি থাকবে মানে কি, এই সহজেই এর অ্যানায়নের পরিমণ্ডলটাকে বিকৃত করে দেবে মানে কি এর মধ্যে সমযোজী চরিত্র তত বেশি চলে আসবে। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে আমরা কোন মাধ্যমের মধ্যে সেই আয়নিক কম্পাউন্ডটাকে রেখেছি তার উপর ভিত্তি করেও কিন্তু দ্রবণের কোভ্যালেন্ট মানে ওই কম্পাউন্ডটার কোভ্যালেন্ট ক্যারেক্টার নির্ভর করবে। পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়, ক্লিয়ার একদম। চলো স্যার আমরা এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে কি এই যে ফাজান্সের 5টা সূত্র বললাম, দেখো একদম সিম্পল ব্যাপার, এক্ষুনি আমরা রিভিশন করে নেব। 5টা সূত্র প্রথমে কি বললাম, প্রথমে বললাম ক্যাটায়নের আকার, তাই তো ক্যাটায়নের আকার যত ছোট হবে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, ভালো কথা। দ্বিতীয় পয়েন্ট বললাম কি অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে, ভালো কথা। তৃতীয় পয়েন্ট কি বললাম স্যার, তৃতীয় পয়েন্ট বললাম ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান যত বেশি হবে তত তাদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট কি বললাম স্যার, ক্যাটায়নের শেষ কক্ষপথে বা বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রনের পরিবর্তে 18টি ইলেকট্রন হলে তাদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি হবে, ঠিক। 5 নম্বর সূত্র কি বললাম স্যার, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত কম হবে তাদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি আসবে। 5টা সূত্র একদম রেডি, একদম রেডি, ঠিক আছে। দেখো এবার আমরা এই যে মানে তখন এই যে 5টা সূত্র আমরা পড়ে নিলাম, এবার এই যে অ্যাকচুয়ালি পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে 5টা সূত্র তো আমরা সবসময় যদি ইউজ না করি, মানে এখান থেকে ধরে নাও বিষয়টাকে যদি আমরা আরো শর্ট করে যদি মনে রাখতে চাই আর কি, তাহলে এই বিষয়টাকে আমরা আরো মানে শর্ট করে মনে রাখার জন্য দেখো আমরা যদি এই 5টা পয়েন্টকে যদি ভালো করে যদি অ্যানালাইসিস করি, তো তাহলে মেন যে বিষয়টা সেটা কিন্তু ডিপেন্ড করছে ক্যাটায়নটার উপরে, ঠিক আছে। ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের ব্যাসার্ধের উপর নির্ভর করছে। তখন ফাজান্স এসে কি বললেন কি, যে আমরা কোন একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যটা সেটা আমরা শুধুমাত্র ক্যাটায়ন দেখে বলতে পারবো, এবং সেখান থেকে ওই ক্যাটায়নের কি বললাম স্যার, ক্যাটায়নের কিসের উপর নির্ভর করবে, ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়নের আধান, ঠিক আছে, আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, এই দুটো জিনিস দেখে আমরা বলতে পারবো। এবং এই ব্যাসার্ধটার সাহায্যে মানে এই যে রেশিওটা, এই অনুপাতের সাহায্যে আমরা কোন একটি ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কত বেশি হবে, কি বললাম স্যার, ধ্রুবায়ন ক্ষমতা কার হয় স্যার, ধ্রুবায়ন ক্ষমতা কত বেশি হবে সেটা আমরা এই রেশিওর সাহায্যে বের করতে পারবো। এবং এই যে রেশিওটা পাওয়া গেল, এই রেশিওটাকে নতুন একটা টার্ম দেওয়া হলো, সেই টার্মটাকে বলা হবে কি আয়নীয় বিভব, কি বললাম স্যার, টার্মটাকে বলা হবে কি আয়নীয় বিভব, ঠিক আছে, আয়নীয় বিভব বা যেটাকে আমরা বিভব, এটাকে যেটাকে আমরা বলবো ইংলিশে বলবো আয়নিক, ঠিক আছে, ইংলিশ টার্মটা মনে রাখবে, আয়নিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কি স্যার, পোটেনশিয়াল মানে বিভব, তাই তো, আয়নিক পোটেনশিয়াল, ঠিক আছে, পোটেনশিয়াল। এবং এই যে আয়নিক পোটেনশিয়াল সেটাকে একটা তোমার সিম্বল দ্বারা প্রকাশ করা হলো, সেই আয়নীয় বিভব সেটাকে আমরা প্রকাশ করতে পারি ফাই চিহ্ন দিয়ে, ঠিক আছে, এই চিহ্নটা কি বলা হয়, দেখো শূন্য লিখে তার মাঝখান দিয়ে ফেলে দিলাম, ঠিক আছে, মাঝখানে একটা লাঠি লাগিয়ে দিলাম, তাহলে সেটাকে কি বলা হবে, ফাই, এটাকে বলা হয় কি ফাই, ঠিক আছে, এই চিহ্নটাকে কি বলা হবে, ফাই বলা হবে। তাহলে ফাই দিয়ে আমরা কাকে প্রকাশ করছি, আয়নীয় বিভবকে বা আয়নিক পোটেনশিয়ালকে আমরা প্রকাশ করছি। এই আয়নিক পোটেনশিয়াল সমান সমান কি হয় স্যার, ক্যাটায়নের আধান এবং ক্যাটায়নের ব্যাসার্ধ, ঠিক আছে। তার মানে কি ফাইটা ক্যাটায়নের আধানের সঙ্গে সমানুপাতিক হবে এবং ক্যাটায়নের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ কি ফাইটার সাহায্যে আমরা কি বলতে পারবো স্যার, যার মানে সেই লবণটার মধ্যে ক্যাটায়নের ফাইয়ের মান বৃদ্ধি পাওয়া মানে কি ক্যাটায়নের কোন ক্ষমতা বৃদ্ধি পাবে স্যার, ধ্রুবায়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে, এই বিষয়টা পুরো ক্লিয়ার। তো তাহলে দেখো এই যে ফাইয়ের সাহায্যে কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এখন আমরা করে দিতে পারবো, ঠিক আছে। আলটিমেটলি দেখো আমরা কিভাবে অ্যান্সারটা করে লিখছি, ধরুন সাপোজ আমরা এখানে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, দেখো এখান থেকে তোমাকে বলা হলো যে
আচ্ছা স্যার, চলো আমরা এই কোশ্চিন গুলোতে আসার আগে তোমাদের প্রথমে কয়েকটা জিনিস সম্বন্ধে বলে দিই, যে বিষয়গুলো আমাদের ওই কোশ্চিন অ্যান্সারের মধ্যে থাকবে আর কি, বা কোশ্চিন গুলো করার সময় সেই বিষয়গুলো আমরা পাবো। দেখো, কোন একটা কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া মানে কি, যেটা আমরা এর আগের দিন কোভ্যালেন্ট ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলো পড়ে নিয়েছিলাম, তো সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বলতে পারবো। দেখো, কোন একটা কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার, ঠিক আছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে, ঠিক আছে, এটাকে উপর দিকে সাইন দিচ্ছি, মানে কি উপর কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে, ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে স্যার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া মানে কি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে কি কি বৃদ্ধি পাবে, দেখো তার মধ্যে মেল্টিং পয়েন্টটা কি হবে স্যার, মেল্টিং পয়েন্ট মানে কি গলনাঙ্ক। কোভ্যালেন্ট ক্যারেক্টারের মেল্টিং পয়েন্ট কি হয়, কম হয়, তাই তো, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া মানে কি মেল্টিং পয়েন্ট হ্রাস পেয়ে যাবে, বয়লিং পয়েন্টও হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে। মেইনলি আমরা মেল্টিং পয়েন্টটা করবো, বয়লিং পয়েন্টের দরকার নেই, কারণ তোমার মেল্টিং পয়েন্ট কমে যাবে মানে কি বয়লিং পয়েন্টও কমে যাবে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট কমে যাবে, নেক্সট কি চলে আসবে স্যার, তোমার যৌগটির সলিবিলিটি, ঠিক আছে, সলিউবিলিটি বা দ্রাব্যতা, এটা কি বলবো স্যার, দ্রাব্যতা। এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট মানে কি স্যার, মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক। আচ্ছা স্যার, তাহলে কি বললাম স্যার, সলিবিলিটিও কিন্তু কমে যাবে। এবার সলিবিলিটি বলতে আমরা কি বুঝি স্যার, জলের মধ্যে দ্রাব্যতা, ঠিক আছে। যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে সলিবিলিটি কমে যাবে জলের মধ্যে। কেন? কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয় না, কারণ জল একটা কি হচ্ছে গিয়ে পোলার প্রোটিক সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবক, এবং কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কি হয় স্যার, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার হারটা বৃদ্ধি পায়, তাই তো। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরে গেছি। তাহলে তার মেল্টিং পয়েন্ট কমে যাবে, সলিবিলিটি কমে যাবে, এবং স্যার এখান থেকে একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কালার, ঠিক আছে, কালারের ডিপনেস মানে ডার্কনেস অফ কালার, ঠিক আছে। কি বললাম স্যার, ডার্কনেস অফ কালার, ঠিক আছে, কালারটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। মানে যার মধ্যে যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে তার সেই যৌগটি তত বেশি ডার্ক হবে, মানে ধরে নাও তত ডিপ কালারটা দেখাতে থাকবে, ঠিক আছে। বিষয়টা পুরো ক্লিয়ার হলো। দেখো এখান থেকে তাহলে আমরা এই যে পুরো ছকটা এটা কিন্তু ক্লিয়ার করে নাও, এটা কোশ্চিন অ্যান্সার গুলো করার সময় কিন্তু কাজে লাগবে, পুরো টুকে নাও খাতার মধ্যে। কি বললাম, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার মানে কি তার মেল্টিং পয়েন্ট কমে যাবে, সলিবিলিটি কমে যাবে, ডার্কনেস অফ কালারটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, মানে ডিপ কালার দেখানোর প্রবণতা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। দেখো এই পয়েন্টগুলো থেকে কিন্তু বহুবার তোমার হচ্ছে গিয়ে কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চিন এসেছে, এই পুরো সেম কোশ্চিন গুলো থেকে, ঠিক আছে। চলো আমরা একটা করে উদাহরণ নিয়ে নেবো এখন এবং কোশ্চিন গুলো করবো, ঠিক আছে। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলা হলো তোমাকে যে AlCl3, ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমাকে বলা হলো MgCl2, তারপর তোমাকে বলা হলো NaCl, বলা হয়েছে এদের মেল্টিং পয়েন্টের ক্রম অনুযায়ী সাজাও, মেল্টিং পয়েন্টের ক্রম অনুযায়ী সাজাও বা মেল্টিং পয়েন্টের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। কার মেল্টিং পয়েন্ট বেশি হবে, কার মেল্টিং পয়েন্ট কম হবে। এবার আমরা জানি কি স্যার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া মানে কি মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাহলে প্রথমে খুঁজে বের করো কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে অবশ্যই AlCl3 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর কোভ্যালেন্ট তুলনামূলক কম, তাই তো, এটা আরো কম। তো তাহলে এখান থেকে মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি ক্রম বলা হয় তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার, তারপরে NaCl। তাহলে যদি বলা হয় তোমার মেল্টিং পয়েন্ট কার সবথেকে বেশি হবে স্যার, তাহলে NaCl এর যদি বলা হয় মেল্টিং পয়েন্টের ক্রম কি হবে, মেল্টিং পয়েন্টের ক্রম সবথেকে বেশি অ্যালুমিনিয়ামের সবথেকে কম হবে যেহেতু কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে এর। তারপরে আসবে হচ্ছে কি MgCl2, তারপরে আসবে হচ্ছে কি NaCl। বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আরো ব্যাখ্যা করতে বেশটা আমরা এটা কিন্তু ফাইয়ের সাহায্যে ফাই দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারবো। ফাই আমরা কি বললাম স্যার, ক্যাটায়নের চার্জ ছিল আর নিচে কি ব্যাসার্ধ ছিল, তাহলে এদের মধ্যে স্যার কি ক্যাটায়নের দেখো এর ক্ষেত্রে 3+ হয়ে আছে, এর ক্ষেত্রে 2+ হয়ে আছে, এর ক্ষেত্রে 1+ হয়ে আছে। ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে ফাইয়ের মান বৃদ্ধি পাবে, মানে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে। দেখো প্রত্যেকটা কিন্তু ইন্টার রিলেটেড এবং প্রত্যেকটা কিন্তু আমরা সহজেই খুব ব্যাখ্যা করতে পারবো, কোনো এখানে কিন্তু জটিল বিষয়টা না, খুব সহজ একদম বিষয়টা। আশা করা যায় তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো। আচ্ছা স্যার, মেল্টিং পয়েন্টের বিষয়টা আমরা পুরো ক্লিয়ার হয়ে গেল। এটা হলো ভিন্ন ভিন্ন কথা। সেমের ক্ষেত্রে যদি নিই, দেখো 2 নম্বর উদাহরণটা নিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরটা। দেখো তোমার বলা হলো BeCl2, তারপরে বলা হলো MgCl2, তারপরে তোমাকে বলা হলো হচ্ছে গিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ঠিক আছে। এদের মধ্যে দেখো এক্ষেত্রে অ্যানায়নটা সেম আছে কিন্তু ক্যাটায়ন গুলো একই গ্রুপে অবস্থান করছে, তাই না। এর আধানের কিন্তু পার্থক্য নেই, আধানও সমান আছে। এক্ষেত্রে বেরিলিয়াম 2+, Cl টা 2- হয়ে আছে, মানে একটা Cl এর মাইনাস করে, তাই তো। Mg টা 2+ হয়ে আছে, একটা Cl মাইনাস, ক্যালসিয়ামটা 2+, Cl টা -1 হয়েছে। তাহলে চার্জ এবং
অ্যানায়নটা সেম আছে, তাহলে ক্যাটায়ন গুলোকে আমরা একই গ্রুপে মানে আকারটা দেখবো আমরা। এখন দেখলাম ফাই কি হয় স্যার, চার্জের সঙ্গে সমানুপাতিক, ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কার ব্যাসার্ধ সব থেকে কম? যার ব্যাসার্ধ কম হবে তার ফাই এর মান বেশি হবে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তাহলে দেখো বেরিলিয়ামের আকারটা সব থেকে ছোট, তাই জন্য বেরিলিয়াম এর হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, তারপরে এটা, তারপরে এটা, তাই তো। তো তাই জন্য মেল্টিং পয়েন্ট যদি বলা হয় তাহলে কার বেশি হবে স্যার? মেল্টিং পয়েন্ট ক্যালসিয়াম ক্লোরাইড সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট হবে, তারপরে MgCl2, তারপরে তোমার বেরিলিয়াম BeCl2। ক্লিয়ার একদম বোঝা গেছে? আচ্ছা, মেল্টিং পয়েন্টের গল্প গেল। একই রকম ভাবে এবার তোমাকে বলা হলো পরের কোশ্চেনটা নিয়ে 3 নম্বর কোশ্চেনটা আমরা নিচ্ছি, 3 নম্বর উদাহরণটা বলা হলো তোমার হচ্ছে গিয়ে AgF, ঠিক আছে, AgF, তারপরে বলা হলো AgCl, তারপরে বলা হলো AgBr, তারপরে বলা হলো AgI, ঠিক আছে। এই 4টা আয়নিক কম্পাউন্ড দেওয়া আছে। বলা হলো এদের জলে দ্রবীভূত হওয়ার ক্রমে সাজাও, ঠিক আছে, সাজাও, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চলো করো। ঠিক আছে, এখানে কি করবো স্যার? ফাই এর মানটা দিয়ে, চলো ফাই দিয়ে ব্যাখ্যা করো। ফাই কি হবে? ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ঠিক আছে। এক্ষেত্রে তো চার্জের সমান আছে, ক্যাটায়নটা সেমই আছে, ঠিক আছে, শুধু অ্যানায়নটা আলাদা আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো স্যার? চলো ফাই দিয়ে ব্যাখ্যা করবো না, আমরা এক্ষেত্রে ফাইটা নেবো না, আমরা ফাজান্সের সূত্রে চলে আসবো। তো ফাজান্সের সূত্র অনুযায়ী কি স্যার? যেহেতু আমরা দ্বিতীয় সূত্রে পড়েছি, অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, তাহলে এক্ষেত্রে অ্যানায়নের আকার কোথায় বেশি স্যার? আয়োডিনের আকারটা সেম গ্রুপ বরাবর, ফ্লোরিন আছে F-, Br-, Cl-, আর I-। আয়োডিন আকারটা সব থেকে বড় হবে, তাই জন্য এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, তারপরে এটা, তারপরে এটা। এবার আমরা জানি কি স্যার? কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো জলে দ্রবীভূত হওয়ার হার কমে যায়, তাই তো। তাই জন্য সব থেকে ভালো জলের মধ্যে দ্রবীভূত হবে কে? AgF সব থেকে ভালো জলের মধ্যে দ্রবীভূত হবে, তাই না। এগুলো কিন্তু দেখো স্যার, এগুলো কিন্তু কোনো না কোনো তোমার প্রিভিয়াস ইয়ারে নিট পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আশা করছি এগুলো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? AgF সব থেকে বেশি জলের মধ্যে দ্রবীভূত হবে, তারপরে AgCl হবে, তারপরে তোমার AgBr হবে, তারপরে তোমার কি হবে না AgI হবে, ঠিক আছে। পুরো ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট স্যার পরের কোশ্চেনটা আমরা নিয়ে নেবো। দেখো সেম কোশ্চেন, সেম আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো পরের কোশ্চেনের 4 নম্বর কোশ্চেনটা নিয়ে নাও। 4 নম্বর বলা হলো তোমাকে KCl এবং হচ্ছে গিয়ে KI, ঠিক আছে, এদের মধ্যে কোনটি হচ্ছে গিয়ে অ্যালকোহলে, ঠিক আছে, অ্যালকোহলে দ্রবীভূত হওয়ার হারে ক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে, অ্যালকোহল। আচ্ছা স্যার, অ্যালকোহল একটা কি স্যার? ধ্রুবীয় না অধ্রুবীয় দ্রাবক, ঠিক আছে। যেহেতু এক্ষুনি দেখলাম আমরা অ্যালকোহলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু জলের থেকে অনেক কম হয়, তাই জন্য কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কিন্তু অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হতে পারে, তাই তো। কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হতে পারে। কি বললাম স্যার? কোভ্যালেন্ট বা সমযোজী যৌগ অ্যালকোহলে দ্রবীভূত হয়, তাই তো, দ্রবীভূত হয়। ভালো কথা। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই দুজনের মধ্যে কোনটা ভালো হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোনটা ভালো কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড বলো স্যার। এদের ক্ষেত্রে ফাই দিয়ে কি ব্যাখ্যা করতে পারবো? দেখো ফাই দিয়ে যদি করতে চাই, দেখো দুই ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ সমান আছে বা ক্যাটায়নের আকারও সমান আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফাই দিয়ে ব্যাখ্যা করবো না। এক্ষেত্রে আমরা কি করবো স্যার? ফাজান্সের সূত্র ইউজ করবো। তো ফাজান্সের সূত্র যদি আমরা ইউজ করি, তাহলে কি ক্ষেত্রে কি আয়োডিন আকারটা যেহেতু বড়, তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি, তাই জন্য অ্যালকোহলে দ্রবীভূত হওয়ার হারটা KI এরই কিন্তু বেশি হবে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল? অ্যালকোহলে দ্রবীভূত হওয়ার হার কিন্তু K এর বেশি হবে। কার্বনেটের তাপীয় স্থায়িত্ব, ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব। দেখো স্যার, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো আমরা যখন আমরা এস ব্লকের মধ্যে যাবো, তখন কিন্তু এস ব্লকে কিন্তু এই বিষয়টা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা এখান থেকে ভালো করে বুঝে নাও, তাহলে এস ব্লকে কিন্তু এই কোশ্চেনগুলো কমন পাবে, ঠিক আছে। দেখো স্যার, এখান থেকে কি বললাম? ধাতব কার্বোক্যাটায়ন মানে কি? ধরে নাও সাপোজ আমরা নিচ্ছি কয়েকটা কার্বোক্যাটায়ন নিচ্ছি, কয়েকটা কার্বোক্যাটায়নের উদাহরণ বলো, ঠিক আছে। যেমন ধরে নাও তোমার হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, ঠিক আছে, BeCO3, আর তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, ঠিক আছে। তারপরে বলা হলো তোমার ক্যালসিয়াম কার্বনেট CuCO3, ঠিক আছে। এবার তোমাকে বলা হলো এই কার্বনেট গুলোর স্টেবিলিটির ক্রমে সাজাও। মানে স্টেবিলিটি মানে কি? দেখো, যেটার মধ্যে আয়নিক ক্যারেক্টার যত বেশি থাকবে তারা তত বেশি স্টেবল, মানে তাদেরকে ভাঙতে তত বেশি শক্তি দিতে হবে, তাই তো। এটা জানি। কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে গেলেই তো কি হবে? তার ওই যে মেল্টিং পয়েন্ট কমে যাবে, মানে কি তার তাপীয় স্থায়িত্ব কমে যাবে, তাই তো। এবার দেখো স্যার, এখান থেকে বেরিলিয়াম, এখানে কার্বনেট তো একটা অ্যানায়ন হয়ে আছে, অ্যানায়নটা তো ফিক্সড। তাহলে এখানে কোথায় বা কোন যৌগটি সহজে অ্যানায়নের বিকৃত করতে পারবে, মানে কোন ক্যাটায়নটি অ্যানায়নের সহজে বিকৃত করতে পারবে? আমরা কি দিয়ে ব্যাখ্যা করতে পারবো স্যার? এটাকে ফাই দিয়ে ব্যাখ্যা করতে পারবো,
ঠিক আছে। ফাই মানে কি স্যার? ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার স্যার আমি কি বলবো, এবার দেখো ফাই এক্ষেত্রে কার ফাই এর মান বেশি হবে, তাহলে কোথায় ক্যাটায়নের, এখানে তো চার্জ তো সব ক্ষেত্রে সমান, এক্ষেত্রে বেরিলিয়াম 2+ হয়ে আছে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, সবাই 2+ হয়ে আছে। তাহলে এখানে চার্জ দিয়ে ব্যাখ্যা করবো না, ব্যাসার্ধ দিয়ে ব্যাখ্যা করবো। যার ব্যাসার্ধ কম হবে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে ফাই এর মান বেশি হবে, মানে কি তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি থাকবে। তো তাহলে এক্ষেত্রে স্যার তাহলে বেরিলিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট তার কিন্তু তাপীয় স্থায়িত্ব কম হবে, কেননা এটা বেশি, এই কম্পাউন্ডটা কি হবে স্যার, বেশি সমযোজী হবে, তাই তো, বেশি সমযোজী হবে। তাই বেশি সমযোজী হওয়া মানে কি, এর তাপীয় স্থায়িত্ব কমে যাবে, তাই তো, এর তাপীয় স্থায়িত্ব কম হবে, এগুলো আমরা জানি, তাই তো, তাপীয় স্থায়িত্ব কম হবে। তাহলে এখান থেকে সব থেকে বেশি তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি কার হবে, অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট হবে। কেন? কারণ এর আয়নিক ক্যারেক্টার বেশি, তাই যেটা তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। ঠিক বুঝে গেছি স্যার? এটা সেম। আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে সেম গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে নামি তত কি হবে স্যার, ধাতব কার্বনেটের স্টেবিলিটি বাড়তে থাকবে। এটা পয়েন্ট হিসেবে লিখে রাখতে পারো। কি বললাম, একই গ্রুপের উপর থেকে নিচে ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছিল ব্যাপারটা। আচ্ছা, নেক্সট তোমার যদি পর্যায় বরাবর কি পরিবর্তন হচ্ছে একটু দেখে নাও। পরে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, এটা কত নিলাম স্যার, 4 নম্বর উদাহরণ। 5 নম্বর উদাহরণটা নিয়ে নাও। তো 5 নম্বর উদাহরণ নিচ্ছি আমরা, ধরে নাও হচ্ছে কি তোমার কার্বনেট মানে সোডিয়াম কার্বনেট NaCO3 এবং হচ্ছে কি ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। দেখো দুজনের মধ্যে কার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে স্যার, তাহলে এটা আমরা অবশ্যই ফাই দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তাহলে ফাই সমান সমান কি হবে, এখানে Na+ হয়ে আছে, এখান থেকে ম্যাগনেসিয়াম কি হয়েছে স্যার, 2+ হয়ে আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2+ হয়ে আছে। তাহলে ক্যাটায়নের যেহেতু চার্জ বেশি, এক্ষেত্রে তাহলে ক্যাটায়নের চার্জ বেশি মানে কি, এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আসবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আসবে মানে কি স্যার, এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কারণ এর তাপীয় স্থায়িত্ব কিন্তু কমে যাবে। তাই জন্য একই পিরিয়ড বরাবর, একই পর্যায় বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যেতে থাকবো তত কি হবে, ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব কমে যাবে, তাই তো, এর তাপীয় স্থায়িত্ব কিন্তু কম হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে সোডিয়াম কার্বনেট কিন্তু বেশি স্টেবল দেন ম্যাগনেসিয়াম কার্বনেট, তাই তো, এটার তাপীয় স্থায়িত্ব বেশি দেন হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম কার্বনেট। কেন সেটা আমরা বুঝে গেছি। ঠিক, চলো নেক্সট আমরা চলে আসবো। পরের আমরা যে পয়েন্টটা নেব স্যার, পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি একই ধাতুর বিভিন্ন রকম বর্ণ, ঠিক আছে। কি বললাম স্যার, একই ধাতুর বিভিন্ন বর্ণের লবণ গঠন। তো বিষয়টা আমরা এভাবে ব্যাখ্যা করব, একই ধাতুর বিভিন্ন বর্ণের লবণ কেন তৈরি হচ্ছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। দেখো এখানে একটা উদাহরণ নিয়ে বিষয়টা তাহলে ভালো করে ক্লিয়ার হবে। দেখো তোমাকে বলা হলো কি যে Hgi2 এবং HgCl2 ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা বোর্ডের পরীক্ষায় আসতে পারে। দেখো বলা হলো কি যে এক্ষেত্রে মার্কারি ধাতুটা আছে, এক্ষেত্রে মার্কারি ধাতুটা আছে, যেহেতু একই ধাতু তাহলে দুজনের কালার তো একই হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে কি Hgi2 এটা লাল বর্ণের হয়, লাল বর্ণ, কিন্তু তোমার HgCl2 বর্ণহীন বা সাদা কালারলেস। তার কারণটা কি ব্যাখ্যা করো। এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো, Hgi2, তাহলে আমরা একটু আগে বলেছিলাম, শুরুর দিকে বলেছিলাম কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের কালারফুল কম্পাউন্ড তৈরি করার প্রবণতা তত বৃদ্ধি পায়, তাই তো। আচ্ছা স্যার, এখান থেকে একটু ব্যাখ্যা করি বিষয়টা যে কেন কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কালারফুল হয়। ঠিক আছে, দেখো বিষয়টা কিরকম, আয়নিক কম্পাউন্ড মানে কি, ধরো একটা উদাহরণ নিচ্ছি, আয়নিক কম্পাউন্ড NaCl, ঠিক আছে, Na+Cl-। এবার এই সমস্ত কম্পাউন্ড গুলো তারা কালার শো করে কেন, দেখো এরা কালার শো করে তার কারণ হচ্ছে কি এদের মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশন হয়। কি বললাম স্যার, এদের মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশন হয়।
ইলেকট্রনিক ট্রানজিশন হয়, তাই তো? বা এটা আমরা বললাম স্যার ইলেকট্রনিক ট্রানজিশন। ইলেকট্রনিক ট্রানজিশনের ফলে তারা কিন্তু কালার দেখায়, বা এটাকে আমরা বলতে পারি, বাংলায় বলতে পারি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে তারা কিন্তু কালার শো করে। এবার ইলেকট্রনিক ট্রানজিশনটা মানে কি স্যার? বিষয়টা কি স্যার, ধরে নাও ওই যে আমরা এটা কিন্তু এর আগেও বলেছি যে একটা ইলেকট্রন ভূমিস্তর অবস্থায়, মানে এটাকে আমরা গ্রাউন্ড স্টেট বললাম, নর্মাল অবস্থায় আছে। এবার এখান থেকে এই ইলেকট্রন গুলো আছে এখানে, তোমার হচ্ছে কি হায়ার স্টেট আছে, ঠিক আছে? এবার বাইরে থেকে যদি শক্তি পায় কোথাও থেকে, তাহলে সেই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে কি করবে, তোমার এক্সাইটেড অবস্থায় চলে আসবে, ঠিক আছে? ও শক্তি বাইরে থেকে নিয়ে এক্সাইটেড অবস্থায় আসলো, এবং সেই ইলেকট্রনটা আবার ব্যাক করে যখন গ্রাউন্ড স্টেটে ফিরে আসলো, এই ইলেকট্রন যখন ব্যাক করে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে, তখন আসার সময় এই যে যখন ও শক্তি তো বাইরে ছেড়ে দেবে, এবং এই শক্তিটাকে কিন্তু আমরা কালার হিসেবে দেখতে পাবো, ঠিক? এবার আয়নিক কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কি হয়, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এদের যে বাইরের ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস প্রবল ভাবে নিজের দিকে টেনে রাখে। তার ফলে তারা তাদের ইলেকট্রন গুলোকে, আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলোকে সহজে ছাড়ে না। মানে কি, ওই পিওর আয়নিক কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে সেই ইলেকট্রন গুলোকে ট্রানজিশন হতে, মানে এদের ধরে নাও Na প্লাসের কথা যদি আমি বলি আর কি, Na প্লাসের কথা আমি বলছি, তো এর ধরে নাও এই ধরে নাও গ্রাউন্ড স্টেট আছে, ঠিক আছে? এই ধরে নাও আরেকটা কক্ষপথ আছে, এবার ধরে নাও এই ইলেকট্রনটা এখানে আছে, এবার বাইরে থেকে শক্তি দিলাম, এবার এর নিউক্লিয়াস কি করবে, এই ইলেকট্রনগুলো প্রবল ভাবে টেনে রাখছে। এবার এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হতে আমাকে এখানে আসতে হবে আগে, তারপর এখানে ব্যাক করে যখন আবার গ্রাউন্ড স্টেটে ফিরে যাবে তখন না শক্তি বাইরে ছাড়বে। এবার এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস প্রবল ভাবে নিচের দিকে টেনে রাখছে, তো তাহলে এর তো এই বাইরে থেকে যে শক্তিটা নিচ্ছে সেই শক্তিটা এটাকে এক্সাইটেড করে এখানে নিয়ে যেতে পারবে না। অপরদিকে যদি আমি ধরুন একটা সিএল মাইনাসের গল্প গেল আর কি, সিএল মাইনাস এখানে আছে, একরকম ভাবে ধরুন আই মাইনাসের কথা যদি আমরা ভাবি, ঠিক আছে? আই মাইনাসের কথা যদি ভাবি, তাহলে আই মাইনাসের ক্ষেত্রে দেখো এর ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস অত প্রবল ভাবে টেনে রাখতে পারেনি, তো তাই জন্য কি করবে স্যার, তখন যখন ও বাইরে থেকে শক্তি পাবে তখন ও এক্সাইটেড অবস্থায় যেতে পারবে, এবং সেখান থেকে ব্যাক করে আবার কিন্তু গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে পারবে। কেন? কারণ এই বাইরের যে শক্তিটা আছে, এই শক্তিটা কিন্তু যথেষ্ট এই ইলেকট্রন গুলোকে এক্সাইটেড করে এক্সাইটেড অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। কেন? কারণ এদের ক্ষেত্রে ইলেকট্রনটা লুজলি বাউন্ডেড, মানে আলগা ভাবে আবদ্ধ হয়ে আছে, তো তাই জন্য কিন্তু এরা সহজেই ইলেকট্রনিক ট্রানজিশন করতে পারবে। তাই জন্য কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে যেহেতু বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো আলগা ভাবে আবদ্ধ থাকে, তাই জন্য তারা সহজেই ইলেকট্রনিক ট্রানজিশনের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তাই জন্য কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কিন্তু কালারফুল হয়। বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমরা বিষয়টা তাহলে সহজেই ক্লিয়ার করতে পারবো যে দেখো, তাহলে Hg(I2) এই কম্পাউন্ডটার ভেতরে যেহেতু মানে মার্কারি, এখানে তোমার ক্যাটায়নের চার্জটা সেমই আছে, কিন্তু এখানে অ্যানায়নটা মানে আয়োডিনের ক্ষেত্রে যেহেতু আয়োডিনের আকারটা অনেক বড় হয়, তাই জন্য আয়োডিন সহজেই কি হতে পারে, ধ্রুবীয় হয়ে যেতে পারে, মানে অ্যানায়নের বিকৃত সহজেই হয়ে যেতে পারবে। তাই জন্য HgCl2 একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাই জন্য Hg2Cl মানে Hgi2 এর ভেতরে যে ইলেকট্রন গুলো আছে, মানে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, তারা সহজেই ইলেকট্রন স্থানান্তরে অংশগ্রহণ করে, এবং ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে কালার শো করতে পারে, তাই জন্য তারা রেড কালার দেখাচ্ছে। অপরদিকে HgCl2 তাদের মধ্যে যেহেতু সিএল এর আকারটা তুলনামূলক ছোট হয়, তাই জন্য তাদের অ্যানায়নের বিকৃতি সহজে ঘটতে পারে না, তাই জন্য HgCl2 একটি আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড হওয়ার জন্য তাদের মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশনটা সহজে ঘটতে পারে না, তাই জন্য তারা কালার শো করতে পারে না। ক্লিয়ার ব্যাপারটা একদম? চলো নেক্সট, তোমরা এটা বলবে, ঠিক আছে? HgF, ঠিক আছে? তারপরে বলা হলো HgCl, তারপরে বলা হলো HgBr, তারপরে বলা হলো HgI, ঠিক আছে? দেখো না বিষয়টা কিরকম হচ্ছে। HgF একটা কালারলেস কম্পাউন্ড, কিন্তু HgCl এটাও সাদা কালার, ঠিক আছে? এটা কালারলেস, এটা হচ্ছে সাদা, এটা সাদা রঙের, HgCl2 সাদা কালারের। HgBr এটা হালকা হলুদ রঙের হয়, HgBr হালকা হলুদ রঙের, ঠিক আছে? হালকা হলুদ। আর এটা হচ্ছে ডার্ক ইয়েলো, ঠিক আছে? এটা হচ্ছে একদম হলুদ কালারের হয়। তার কারণটা তোমায় ব্যাক করতে বলেছে। দেখো স্যার,
তাহলে আমরা এক্ষুনি বললাম কি, যে যার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি থাকবে সে তত বেশি ডার্ক কালার দেখাবে, কারণ তার মধ্যে ইলেকট্রন গুলো তত লুজলি বাউন্ডেড থাকবে। তাহলে সেই ইলেকট্রন গুলোকে এক্সাইটেড করতে আমাকে কম শক্তি দিতে হবে। কম শক্তি নেবে মানে কি, ও সবসময় আমরা জানি কি স্যার, ওরা দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার করো, যেটা তোমরা ফিজিক্সও পড়বে বিষয়টা, যে আমরা সবসময় যে কালারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে আমার যে টি শার্টটা যে কালারটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি কালার আমরা দেখতে পাচ্ছি। ও যে কালারটা মানে শোষণ করছে তার পরিপূরক কালারটাও বাইরে ছেড়ে দিচ্ছে। ও যদি বেশি শক্তির কালার যদি শোষণ করে তাহলে কম শক্তির কালারটাকেও ছেড়ে দেবে, তাই তো। এবার দেখো এই যে I2 যেহেতু বেশি কোভ্যালেন্ট, তার মানে ওর মধ্যে ইলেকট্রন গুলো সব থেকে কম ভাবে আবদ্ধ হয়ে আছে। এবার কম ভাবে আবদ্ধ হয়ে আছে মানে কি স্যার, কম শক্তি নিয়ে আবদ্ধ হয়ে আছে মানে কি, ওই ইলেকট্রনটাকে এক্সাইটেড করতে কম শক্তি দিতে হবে, এবং কম শক্তি নিয়ে গেল, তাহলে কি করবে, বেশি শক্তি ছেড়ে দেবে। তার মানে কি, আমরা ডিপ কালারটা, বেশি শক্তি মানে কি, কোন কালারের শক্তি বেশি হয়, ভায়োলেট কালারের শক্তি বেশি হয়, আর লালের শক্তি সব থেকে কম হয়। তাই জন্য যত বেশি কোভ্যালেন্ট হবে ও তত কি করবে স্যার, ডিপ কালারটা শো করতে থাকবে। তাই জন্য ও কিন্তু ডার্ক ইয়েলো কালার দেখাচ্ছে HgI, কারণ ওর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। অপরদিকে দেখো HgBr ও হলুদ কালার দেখাচ্ছে, হালকা হলুদ বর্ণ কেন দেখাচ্ছে, তাই জন্য কারণ তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার এর তুলনায় কম, আর এর মধ্যে তো কোভ্যালেন্ট ক্যারেক্টার তোমার একদমই কম, তাই জন্য এটা সাদা হয়ে যাচ্ছে, এর মধ্যে সব থেকে বেশি, তাই জন্য এটা কিন্তু কালারলেস। ঠিক আছে, ওটা পুরো বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার স্যার নেক্সট আরেকটা পয়েন্ট আমরা দেখে নেবো এখান থেকে, সেটা হচ্ছে কি তোমার অস্তিত্ব। ঠিক আছে, কোন একটা আয়নিক কম্পাউন্ড তার অস্তিত্ব থাকবে কিনা সেটাও কিন্তু আমরা এই ফাজান্সের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যেটা পরীক্ষায় প্রায়ই দেখা যায়, সেটা হচ্ছে কি তোমার PbI2 অস্তিত্ব আছে কিন্তু PbI4 এর অস্তিত্ব নেই। এটা লিখে নাও, তোমাদের পরীক্ষায় আসবে এই কোশ্চিনটা। PbI2 অস্তিত্ব আছে, কি বললাম, PbI2 এর অস্তিত্ব আছে কিন্তু PbI4 এর অস্তিত্ব নেই কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো কোশ্চেনটা আমরা ব্যাখ্যা করব। দেখো কি হয় এক্ষেত্রে, দেখো PbI4 কে নিয়ে যদি আমরা ভাবি আর কি, PbI4 কে নিয়ে ভাববো, দেখো PbI4 এর মধ্যে এখানে Pb+4 হয়ে আছে, ঠিক আছে, আর আয়োডিনটা মাইনাস হয়ে আছে। এবার বিষয়টা দেখো, Pbর মাথায় +4 হয়ে আছে, তার মানে কি ও ইলেকট্রন টানার জন্য একদম পুরো রেডি হয়ে আছে, ও ইলেকট্রন পেলে খুব খুশি হয়, তাই তো। মানে Pb4+ এই আয়নটার পোলারাইজিং পাওয়ার খুব বেশি, তাই না। অপরদিকে I- আকারটা অনেক বড়, ও সহজেই ধ্রুবীয় হয়ে যেতে পারে, মানে কি ধ্রুবীয়তা দেখাতে পারে, মানে সহজেই ওই I- টার আয়নটার বিকৃতি হয়ে যেতে পারে। তার মানে কি স্যার, দেখো এবার ঘটনাটা কেসটা কি হয় তোমরা দেখো ভালো করে। দেখো এখানে PbI4 কে 4টা আয়োডিন ভালো করে ঘিরে রেখেছিল, ঠিক আছে, ভালো করে ঘিরে রেখেছিল। এবার Pb+4 ও এই আয়োডিনের ইলেকট্রন গুলোকে টানছিল। এবার টানতে টানতে কি করেছে, এবার ও দুটো আয়োডিনের ইলেকট্রন ও পুরোপুরি নিজের কাছ থেকে টেনে নিয়েছে। কি বললাম স্যার, দুটো আয়োডিনের ইলেকট্রন পুরোপুরি নিজের থেকে টেনে নেয়। টেনে নেওয়ার জন্য কি হচ্ছে, এখান থেকে এই I- টা, দুটো I- তার পুরো ইলেকট্রনটা ছেড়ে দেয়, ঠিক আছে, মানে ওর ইলেকট্রন গুলো আর রাখতেই পারবে না, বলে কি না পুরো, যেহেতু ওর ইলেকট্রন পুরো Pb+4 নিয়ে নিয়েছে, ও একদম পুরো কান্না করতে করতে বলে আমার ইলেকট্রনের দরকার নেই, ও কান্না করে করে বললো কি আমরা হচ্ছে I2 হয়ে গেলাম, ঠিক আছে, চলো আমাদের ইলেকট্রনের দরকার নেই, ঠিক আছে, আমার ইলেকট্রন যখন তুই সব নিয়ে নিচ্ছিস যা নিয়েই নে, তখন দুটো ইলেকট্রন দিয়ে ও বলে কি আমাদের দুটো ইলেকট্রন আমরা ছেড়ে দিলাম, যা দুটো ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে কি বললাম স্যার, এখানে দুটো I- তারা জারিত হয়ে যায়, কি বললাম, তার মাইনাস থেকে জিরোতে চলে যাচ্ছে, ঠিক আছে, -1 থেকে 0-তে চলে যাচ্ছে। তাহলে জারণ সংখ্যা কি নিজে জারিত হয়ে গেল। তাহলে কি বললাম স্যার, এখানে দুটো I- জারিত হয়ে গিয়ে I2 তে কনভার্ট হয়ে যায় এবং দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। এবার সেই দুটো ইলেকট্রন কে নেবে, নেওয়ার জন্য তো বসেই আছে, এরা খুব মন খারাপ, এদের দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে। তাহলে এই Pb4+ কি করবে স্যার, Pb4+ দুটো এই যে দুটো ইলেকট্রনকে নিয়ে ও Pb2+ এ বিজারিত হয়ে যাবে, 4+ থেকে 2+ এ চলে গেল, বিজারিত হয়ে গেল। তাহলে বিজারিত হওয়ার পরে এবার এই দুটো আয়োডিন তারা কিন্তু হার মানেনি,
না আমরা দেবো না, ঠিক আছে। তখন বলে কি ঠিক আছে তোরা যখন দিবি না তাহলে আমিও তো দুটো ইলেকট্রন পেয়ে গেছি, খুব খুশি আমি। তখন এই Pb2+, ঠিক আছে, আর এই যে দুটো I- যারা হার মানেনি তারা শেষ পর্যন্ত তারা জিতেই গেল। জিতে গিয়ে কি করলো স্যার, Pbi2 তৈরি করে নিল। তাই জন্য Pbi2 অস্তিত্ব আছে, মানে কি Pbi2 তৈরি হয়। এবার তুমি যদি বলো স্যার তাহলে Pbi4 কেন লিখলেন, কারণ Pbi4 যদি তৈরিও হয় তাহলে সেটা ভেঙে গিয়ে Pbi2 তৈরি করে নেবে। তার কারণটা আমরা পুরো বুঝে গেলাম। এটা পুরো কিভাবে বুঝতে পারলাম স্যার, যে আমরা তাহলে ব্যাখ্যা করবো কিভাবে, তাহলে কোশ্চেন যদি পরীক্ষা আছে তাহলে ব্যাখ্যা করবো কিভাবে, লিখবো কি। এবং আমরা এইভাবে বিষয়টাকে প্রকাশ করবো আর কি, যে বলবে যে Pbi4 এর মধ্যে Pb4+, মানে ক্যাটায়নটির আধানের পরিমাণ এত বেশি হয় যে এক্ষেত্রে Pb4+ এর ধ্রুবায়ন ক্ষমতা খুব বেশি হয়। বেশি হওয়ার জন্য I- এর ইলেকট্রন পরিমণ্ডলের ধ্রুবায়ন মাত্রা এত বেশি হয় যে এক্ষেত্রে দুটি I- তারা নিজেরা জারিত হয়ে তাদের দুটি ইলেকট্রন Pb4+ কে দান করে দেয়, দান করে তারা I2 রূপে মুক্ত হয়ে যায়। অপরদিকে সেই দান করা দুটি ইলেকট্রন Pb4+ গ্রহণ করে নিচে বিজারিত হয়ে Pb2+ আয়নে কনভার্ট হয়ে যায়, এবং Pb2+ হওয়ার পরে বাকি দুটি I- এর সঙ্গে Pb2+ যুক্ত হয়ে কি হয় না Pbi2 তৈরি করে নেয়। তাই জন্য Pb4+, মানে Pbi4 এর ক্ষেত্রে যেহেতু Pb4+ টা সহজেই Pb2+ এ বিজারিত হয়ে যাচ্ছে, তাই জন্য সেক্ষেত্রে কিন্তু Pbi4 এর অস্তিত্ব নেই, অপরদিকে Pbi2 এর অস্তিত্ব আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কি স্যার, এভাবে এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে ঠিক আছে স্যার তাহলে কি PbCl4 এর কি তাহলে PbCl4 এর অস্তিত্ব থাকবে না? Pbi4 এর যেহেতু অস্তিত্ব নেই তাহলে PbCl4 এর অস্তিত্ব থাকার কথা না, কিন্তু স্যার PbCl4 এর অস্তিত্ব আছে। কেন অস্তিত্ব আছে তাহলে কি বলবো স্যার, এক্ষেত্রে তো আয়োডিন ওর ইলেকট্রন গুলোকে দুর্বলভাবে আবদ্ধ করে রেখেছিল, তার জন্য ধ্রুবায়ন মাত্রা এর মধ্যে খুব বেশি হয়েছিল। কিন্তু Cl- ওর তো সহজে ইলেকট্রন ছাড়বে না, কারণ ওর নিউক্লিয়াস বা তার বাইরের ইলেকট্রন গুলোকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু ধ্রুবায়ন মাত্রা তুলনামূলক কম হয়, মানে এক্ষেত্রে Pb4+ Cl- এর ইলেকট্রন গুলোকে বিকৃত করতে পারে না, অর্থাৎ কি এর মধ্যে ধ্রুবায়ন মাত্রাটা কম হয়। তাই জন্য ধ্রুবায়ন মাত্রা কম হওয়ার জন্য এক্ষেত্রে তোমার হচ্ছে কি Pb4+ Pb2+ এ বিজারিত হতে পারে না, তাই জন্য PbCl4 এর অস্তিত্ব আছে। ক্লিয়ার? একদম জায়গাটা বই থেকে ভালো করে একদম ক্লিয়ার করে লাইন বাই লাইন ধরে ধরে পড়ে নাও, পরে কোথাও যদি অসুবিধা হয়, লাইন বা কোনো পয়েন্টে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক, এক নম্বর তোমরা এখান থেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে যে FeCl3 এর অস্তিত্ব আছে কিন্তু FeI3 এর অস্তিত্ব নেই, ঠিক আছে, এটার অস্তিত্ব নেই, এর আছে, কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে FeI3 এর অস্তিত্ব নেই কেন। ঠিক, রিজন একটাই। এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা চট করে ব্যাখ্যা করে নিই, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষা তোমার কোশ্চেন দিতে পারে যে SnCl4 তরল, ঠিক আছে, সাধারণ উষ্ণতায় SnCl4 তরল, কিন্তু SnCl2 এটা কঠিন, ব্যাখ্যা করো। ঠিক আছে, কিভাবে ব্যাখ্যা করবে স্যার? দেখো এখানে কি বলবো, এখানে দেখো আয়নে ভাঙো, তাহলে এখানে আমরা ফাই দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তাহলে ফাই দিয়ে ব্যাখ্যা করার জন্য এখানে Snটা কত হয়েছে স্যার, 4+ আয়নে ভেঙে, মানে এখানে Sn এর জারণ সংখ্যা কত 4+, এখানে Sn এর জারণ সংখ্যা কত 2+। তো তাই জন্য আমরা জানি কি ফাই সমান ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে যেহেতু ক্যাটায়নের চার্জটা অনেক বেশি আছে তাহলে সহজেই অ্যানায়নের ইলেকট্রন গুলোকে বিকৃত করতে পারবে, অর্থাৎ কি এই যৌগটার মধ্যে ধ্রুবায়ন মাত্রা অনেক বেশি হবে। তো ধ্রুবায়ন মাত্রা বেশি হবে মানে কি, তাহলে এই কম্পাউন্ডটা কি হবে স্যার, কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। অপরদিকে SnCl2 এর মধ্যে যেহেতু ক্যাটায়নের চার্জের পরিমাণটা কম, তাই জন্য তাদের মধ্যে ধ্রুবায়নের মাত্রাটা অনেক কম হবে, তাই জন্য তারা হচ্ছে আয়নিক কম্পাউন্ড হবে। এবার আমরা জানি কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বলটা খুব কম, মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কি হয়, তাদের আকর্ষণ বলটা অনেক কম হয় এবং তারা হচ্ছে গিয়ে একক অণুরূপে অবস্থান করে। তো তাই জন্য কি হয় না, তারা হচ্ছে গিয়ে সাধারণ উষ্ণতায় তরল হয়। অপরদিকে SnCl2 আয়নিক কম্পাউন্ড, তাই জন্য তারা হচ্ছে কি হবে না, একটা অতিকায় অণুরূপে অবস্থান করে। তো তাদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তাই জন্য তারা কঠিন অণুরূপে অবস্থান করে।
ক্লিয়ার একদম? ঠিক। আচ্ছা স্যার, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা যাওয়ার শেষ করার আগে বলে দিই। তোমরা বলবে যে AGS, ঠিক আছে, AGS এবং হচ্ছে গিয়ে না AG2S এবং হচ্ছে গিয়ে AG2O, বলতো এই দুজনের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে? চলো এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা কমেন্ট করো। তাহলে মাঝখানে কিন্তু আরো কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করবে। এটা কমেন্ট করে জানাবে যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, ঠিক আছে? চলো সঙ্গে আরো একটা কোশ্চেন দিয়ে দিই। আচ্ছা, তোমরা বলবে CaCl2 আর হচ্ছে BaCl2 কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, ঠিক আছে, এই দুজনের মধ্যে? আচ্ছা, একই রকম ভাবে তোমরা বলবে 3 নম্বর CuCl এবং হচ্ছে গিয়ে CuCuI কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। অপরদিকে তোমরা বলবে CuCl আর হচ্ছে গিয়ে KCl কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চারটা তোমরা কমেন্ট করে জানাও কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। আর আশা করা যায় প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে পেরে গেছো। এখান থেকে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, এবং বই থেকে ফাজান্সের সূত্র কিন্তু একদম খুঁটে খুঁটে পড়বে, লাইন বাই লাইন পড়বে। কোথাও কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে, কেন ফাজান্সের সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অসমজীবী বন্ধন সম্বন্ধে পড়বো এবং তার ডিটেলস সম্বন্ধে আলোচনা করবো।